আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? আচ্ছা, তো দেখো তো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ভাইকে একটু জানাও, তারপরে হচ্ছে আমরা বাকি কথাতে যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? ওকে, ওকে, শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ওকে, হ্যাঁ। তো আজকে আমাদের হচ্ছে নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে। আমাদের যে হচ্ছে সেকেন্ড টাইম এবং এইচএসসি 24 দুই গ্রুপেরই তো হচ্ছে প্রস্তুতি একসাথে চলতেছে। তো এই যে সেকেন্ড টাইম এবং এইচএসসি 24-এর যে হচ্ছে একটা কম্বাইন্ড প্রস্তুতি, সেই কম্বাইন্ড প্রস্তুতিটা হচ্ছে আমাদের আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তো এই যে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ ডোপামিন এবং হচ্ছে ফুলারিন, সেই ব্যাচেরই আজকে প্রথম ক্লাস বায়োলজি দিয়েই হচ্ছে আমরা শুরু করি। এবং আমি চেষ্টা করি শুরুর দিকে শুরুটা সবসময় কঠিন চ্যাপ্টার দিয়ে করতে, যাতে তোমাদের কাছে ফিল হয় যে না, কঠিন চ্যাপ্টারও অনেক সহজ করে পড়া যায় আর কি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টার দিয়ে শুরু করব। এই চ্যাপ্টারের উপর দুইটা একদম বেসিক টু অ্যাডমিশন ক্লাস থাকবে। যদি ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারো, ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসে 80% কভার হয়ে যাবে। আর 20% হচ্ছে বাসায় যে তোমাদের যে প্রসেসটা ফলো করতে বলা হয়েছে, ঠিক আছে, সেই প্রসেসটা ফলো করলেই হচ্ছে ইনশাআল্লাহ সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। সো তোমরা একটু কাজ করো। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই লাইভটাতে একটু তোমরা রিয়াক্ট দিয়ে দাও। এই লাইভটাতে তোমরা একটু রিয়াক্ট দিয়ে দাও, এতে হচ্ছে একটু রিচ বেড়ে যাবে, বাকিরাও হচ্ছে জয়েন হতে পারবে। আর তোমরা যারা এখনো ভর্তি হও নাই, অনেকে ডিসকাউন্টের ব্যাপারে হচ্ছে আপডেট জানতে চাচ্ছ, আমরা ডিসকাউন্টের ব্যাপারেও হচ্ছে আপডেট বলে দিব। ঠিক আছে, আমরা ডিসকাউন্টের ব্যাপারেও হচ্ছে একটা আপডেট হচ্ছে তোমাদেরকে জানা দিব ইনশাল্লাহ। সো এটা নিয়ে হচ্ছে প্যারা নেওয়ার কোনো কারণ নাই, আমরা ডিসকাউন্টের ব্যাপারেও হচ্ছে একটা আপডেট তোমাদেরকে ইনশাল্লাহ জানায় দিব। ওকে, ওকে, হ্যাঁ, সবাই একটু হচ্ছে রিয়াক্ট কমেন্ট করে দাও। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দেই। একটা চ্যাপ্টার পড়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই চ্যাপ্টারটা সম্পর্কে বিশ্লেষণ করা। তো আমাদের 2500 টাকার অফারটা কন্টিনিউ আছে আলহামদুলিল্লাহ, একদম 300-র খুব কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের। তো এরপরে যেটা যে আমরা বই ছাপাবো 500, আমরা বই ছাপাবো হচ্ছে 500, মানে হচ্ছে আমাদের যে প্র্যাকটিস বুক হচ্ছে ছাপাবো হচ্ছে তোমাদের জন্য 500 কপি ছাপাবো। অর্থাৎ 500 জন পর্যন্ত, মানে আরো 200 জন ভর্তি হতে পারবা। 500 জন পর্যন্ত হচ্ছে এই 2500 টাকা ডিসকাউন্টের অফারটা পাবা। ঠিক আছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া ডিসকাউন্টটা আরেকটু বাড়ায় দিতে। তো আরো 200 জন পর্যন্ত, 300-র খুব কাছাকাছি ভর্তি, আর 200 জন পর্যন্ত হচ্ছে তোমরা এই 500 টাকা, এই 2500 টাকা ডিসকাউন্টের অফার এবং হচ্ছে প্র্যাকটিস বুকটা পাবা। কিন্তু 500 জনের পরে যদি বলো যে একজন এই বইটা নিবা, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বই ছাপাবো 500 কপি, বই হচ্ছে 500 কপি ছাপাবো। 500 কপির চেয়ে যদি আমি 5 কপি বেশি ছাপাইতে চাই, তাহলে আমাকে 1000 কপি ছাপাইতে হবে। সো এই কারণে হচ্ছে 500 জন পর্যন্ত হচ্ছে এই বইটা নিতে পারবা, আর 200 জন হচ্ছে অফারে পাবা। অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া ফার্মা নলেজ ব্যাচ ফ্রি বা জাবিদি ব্যাচ ফ্রি পাওয়ার জন্য কি করতে হবে?
অবশ্যই সকল ধরনের সুবিধা পাওয়ার জন্য বায়োলজি এবং কেমিস্ট্রি উভয় কোর্সেই ভর্তি হওয়া লাগবে। বায়োলজি এবং কেমিস্ট্রি উভয় কোর্সেই ভর্তি হলে তুমি হচ্ছে ম্যাথ ফিজিক্সের ফ্রি অ্যাক্সেস পাবা, তারপরে হচ্ছে ইংলিশের ফ্রি অ্যাক্সেস পাবা এবং হচ্ছে বই পাবা। আর শুধু বায়োলজিতে ভর্তি হলে শুধু বায়োলজির সার্ভিস পাবা, সাথে বায়োলজি বইটা পাবা। শুধু কেমিস্ট্রিতে ভর্তি হলে কেমিস্ট্রির সার্ভিস পাবা, কেমিস্ট্রির সাথে বইটা পাবা। আদার্স কোনো হচ্ছে প্রিফারেন্স তোমরা হচ্ছে পাবা না। ওকে, তাহলে আর 200 জন পর্যন্ত অফারটা এক্সটেন্ড করা হলো। তোমরা যারা এখনো ভর্তি হতে পারো নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু সিক্রেট গ্রুপে হচ্ছে চলে যাবে, এখানে আর হচ্ছে ক্লাস হবে না। সো যাদের মনে একটু শঙ্কা ছিল যে আসলে ক্লাস কেমন হয় দেখি, তারা হচ্ছে একটু জাজ করে দেখতে পারো, ঠিক আছে? তোমরা হচ্ছে একটু জাজ করে দেখতে পারো যে ক্লাস কেমন হয়। ওকে, তাহলে চলো আল্লাহর নাম নিয়ে হচ্ছে আমরা শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের হচ্ছে ভালো কিছু দিবে। যারা ভর্তি হয়েছে এই পর্যন্ত সবাই প্র্যাকটিস বুক পাবা, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। যারা ভর্তি হয়েছে সবাই প্র্যাকটিস বুক পাবা। তো চলো আল্লাহর নাম নিয়ে হচ্ছে আমরা শুরু করি। তুমি যদি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারো, এখানে 80% পড়া হচ্ছে কভার হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো আমরা যদি একটু অ্যানালাইসিসটা দেখি, এই চ্যাপ্টারটার হচ্ছে টোটাল 4টা পোর্শন আছে। এই চ্যাপ্টারের হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী, আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী, উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী। এটা বেসিক্যালি আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কিত বিবিধ তথ্যাবলী। আমরা ভিতরে গেলে দেখব পুষ্পমঞ্জুরি, অমরা বিন্যাস, ফুল ফল এই সম্পর্কে যে হচ্ছে তথ্যগুলো সেগুলো, ঠিক আছে? এই যে দেখো, তাশরিফ আহমেদ আশিক কমেন্ট করছে, বায়ো এগ্রিকালচার পেয়েছি, বোটানিতে অনেক বেশি উইকনেস ছিল, আপনার অনশট গুলো রেগুলার করতাম এগ্রির আগে, এমনকি ঘুমানোর আগেও হচ্ছে অডিও শুনতে শুনতে ঘুমাতাম, বায়োলজি ক্লাসের প্রতি কৃতজ্ঞ। দেখছো, তার মানে এই যে তোমাদের হচ্ছে তাশরিফ আহমেদ আশিক ভাইয়া হচ্ছে তোমাদের অনেকের ভাইয়া বা অনেকের ব্যাচমেট হবে, যাই হোক আর কি। এবার আসো উদ্ভিদের হচ্ছে গোত্র পরিচিতি। তো দেখো যে কোনটা থেকে আসলে এই পর্যন্ত কতবার প্রশ্ন আসছে, এইচএসসি যদিও আমাদের লাগবে না, যে কতবার প্রশ্ন আসছে, ডিইউ, জেইউ, আরইউ, সিইউ, জিএসটি, ম্যাট, ঠিক আছে? কোনটা থেকে কতবার প্রশ্ন আসছে এখানে দেওয়া আছে। এগ্রিটা দেওয়া নাই, এগ্রিটা আমরা সাধারণত হচ্ছে পরে অ্যাড করব যখন রিভিশন ক্লাসগুলো হবে। তো যাই হোক আর কি, দেখো এখানে হচ্ছে দেওয়া আছে এইটা। আর হচ্ছে এখান থেকে তোমরা আলটিমেটলি বুঝতে পারতেছো যে জিএসটি, সিইউ, তারপর হচ্ছে আরইউ, জেইউ, ম্যাট আর হচ্ছে এগ্রি, এগুলো তোমাদের হচ্ছে বেসিক্যালি মেইন টার্গেট। তো এখান থেকে আলটিমেটলি দেখে বুঝতে পারতেছো যে কোনগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো যে কোনগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে আমরা একটা আইডিয়া তোমাদের হচ্ছে দিতে পারি বা হচ্ছে তোমরা নিতে পারো। তো চলো আমরা পড়াশোনায় চলে যাই। ফার্স্ট ওয়ান হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী। যেহেতু আমাদের বেসিক কোর্সের 2টা বৈশিষ্ট্য, এখানে আমরা স্লো পড়ি এবং ডিপ কনসেপ্ট নিয়ে পড়ি। একটা চ্যাপ্টার এমন ভাবে রেডি করানো হয় যাতে এই চ্যাপ্টারটা পড়লে তোমার সকল কিছু কভার হয়ে যায়। এবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি নিজে পড়বো, নিজে নোট করে পড়বো, নাকি হচ্ছে আপনারা যে নোটটা প্রোভাইড করবেন সেটা পড়বো? আমরা তো অবশ্যই নোট দিব, সেটা পড়বো। এই প্রশ্নটা এই জায়গায় আসতে পারে। এবার দেখো, নিজে নোট করে একবার পড়া ইকুয়াল অন্যের নোট 3বার পড়া। অন্যের নোট হচ্ছে 3বার পড়া। এবার বলো তাহলে কোনটা তোমার জন্য ভালো? আমরা অবশ্যই নোট দিব, যেহেতু এটা হচ্ছে আমাদের কোর্সের হচ্ছে একটা বৈশিষ্ট্য যে নোট দেওয়া, আমরা তো অবশ্যই নোট দিব। তাহলে দেখো যে নিজে নোট করে একবার পড়া ইকুয়াল অন্যের নোট 3বার পড়া, দুইটা হচ্ছে কি বলতো সমান। যে নিজে নোট করে একবার পড়া, অন্যের নোট 3বার পড়া। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজে নোট করে পড়া। এবার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই আপনি যে পড়াবেন এই সময় তো নোট করতে একটু কষ্ট হয়ে যাবে, তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো, এই ক্লাসটা আবার দেখবা, কারণ তোমার তো এখন এগুলো ছাড়া আর অন্য কোনো পড়াশোনা নাই। এই ক্লাসটা আবার দেখে তখন নোট করে ফেলবা, প্রথমবার ক্লাস দেখে ফেললা, তারপরে হচ্ছে নোট করে ফেললা। ওকে, এইটা হচ্ছে হ্যাঁ, লাইভ চলাকালীন অবস্থায় নোট করা হার্ড হয়ে যায়, সেটা আমি বলছি। তোমরা হচ্ছে এই ক্লাসটা আবার দেখবা, দেখে তখন হচ্ছে নোট করে ফেলতে পারো। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পড়াশোনায় চলে যাই। ফার্স্ট অনার্স হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। আসলে এই জিনিসটা
আসলো কই থেকে, এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু ইলাবোরেট হচ্ছে আলোচনায় যাই যে এটা আসলো কই থেকে। টোটাল যে উদ্ভিদ জগৎটা আছে এই উদ্ভিদ জগৎটাকে বেনথাম এবং হচ্ছে হুকার, বেনথাম এবং হচ্ছে হুকার দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার ক্রিপ্টোগ্যামিয়া, 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 আরেকটা হচ্ছে তোমার ফ্যানেরোগ্যামিয়া। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আরেকটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। দেখবা আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক হচ্ছে বন্ধু বান্ধব থাকে যাদেরকে আমরা কিপটা বলে সম্বোধন করি, কারণ দেখবা যে তার যেদিন হচ্ছে খাওয়ানোর দিন আসে সেদিন সে বলবে দোস্ত মানি ব্যাগটা আনি নাই রে, দোস্ত আজকে টাকা নাই রে, অন্য দিন খাওয়াবো, নানান অজুহাত দিবে, তাই না? অনেক সময় ডিরেক্ট না, আমি খাওয়াইতে টাওয়াইতে পারবো না। তো আমরা তাকে কি বলে সম্বোধন করি বলতো? ক্রিপ্টোগ্যামিয়া বলে সম্বোধন করি। তার মানে এই ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে এরা ফুল ফল কিছুই দিবে না, ফুল ফল কিছুই দিবে না। আর ফ্যানেরোগ্যামিয়া মানে ফুল ফল সবই দিবে। তার মানে বেনথাম এবং হুকার টোটাল প্ল্যান্ট কিংডমটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে এরা ফুল ফল কিছুই দিবে না, আর ফ্যানেরোগ্যামিয়া মানে হচ্ছে ফুল ফল এইগুলো হচ্ছে দিবে। এবার দেখো এই যে ক্রিপ্টোগ্যামিয়া আর হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া, এই ক্রিপ্টোগ্যামিয়াটাকে হচ্ছে তোমার থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এই তিন ভাগে ভাগ করা হয়েছে ক্রিপ্টোগ্যামিয়াটাকে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আজকে আমাদের সেই আলোচনায় যাওয়ার সুযোগ নেই। আর এই ফ্যানেরোগ্যামিয়াটাকে হচ্ছে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম আর একটা হচ্ছে জিমনোস্পার্ম। একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম আর একটা হচ্ছে কি বলতো জিমনোস্পার্ম। ঠিক আছে, তাহলে দেখো যে ফ্যানেরোগ্যামিয়াটাকে ভাগ করা হয়েছে অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্ম। এই অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্ম মিলেই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা, যেটার নাম হচ্ছে নগ্নবীজি এবং হচ্ছে আবৃত বীজি। তাহলে দেখো বাংলাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যে উদ্ভিদের বীজটা নগ্ন বা খোলা বা ব্যক্ত অবস্থায় থাকে, কি বলছি, যে উদ্ভিদের বীজটা খোলা, ব্যক্ত, নগ্ন, তিনটা শব্দ ইউজ করছি, খোলা, ব্যক্ত, নগ্ন, এই অবস্থায় থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো তোমার জিমনোস্পার্ম। আর যে উদ্ভিদের বীজটা হচ্ছে ঢাকা থাকবে, গুপ্ত থাকবে, লুকানো থাকবে, তাদেরকে আমরা কি বলবো বলতো অ্যাঞ্জিওস্পার্ম বলবো। তাদেরকে হচ্ছে আমরা কি বলবো অ্যাঞ্জিওস্পার্ম বলবো। তাহলে এটা হচ্ছে এটার একটা বেসিক কনসেপ্ট যে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মটা কি আর হচ্ছে তোমার জিমনোস্পার্মটা কি। তো যেহেতু আমাদের প্রথম টপিকসটা শুরু হয়েছে জিমনোস্পার্ম নিয়ে, তো সেটা নিয়ে হচ্ছে আমরা একটু ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। দেখো কি লেখা আছে, যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ফলে বীজ নগ্ন অবস্থায় থাকে। সো এখান থেকে আমরা যদি দেখি যে নিষেক পরবর্তী কিছু অবস্থা আছে, নিষেক পরবর্তী অবস্থায় যে নিষেকের আগে হচ্ছে যে গর্ভাশয়টা থাকে, নিষেকের পরে সেটা ফলে পরিণত হয়। এই নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয়টা থাকে না, দ্যাটস ওয়াই কি হয় না, ফল হয় না। দ্যাটস ওয়াই কি হয় না, ফল হয় না। যখন ফল হবে না তখন বীজ তো কি অবস্থায় থাকবে বলতো, নগ্ন অবস্থায় থাকবে। তখন বীজ কি অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে। তাহলে নগ্নবীজী সম্পর্কে আমরা জানলাম এর কি গর্ভাশয় থাকে না, হচ্ছে গর্ভাশয় না থাকার কারণে এর ফল হবে না, ফল না থাকলে বীজটা কি অবস্থায় থাকবে বলতো, নগ্ন হচ্ছে অবস্থায় থাকবে। এদেরকে আমরা বলবো নগ্নবীজী উদ্ভিদ। এখানে কিছু নগ্নবীজী উদ্ভিদের এক্সাম্পল দেওয়া আছে, সাইকাস, পোডোকার্পাস, নেটাম, পাইনাস, থুজা, অরোকেরিয়া, জামিয়া, জুনিপেরাস, এফেড্রা। ঠিক আছে, এক্সাম্পল গুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে হচ্ছে আমি একটু মার্ক করে দিলাম। ঠিক আছে, যেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে হচ্ছে আমি একটু মার্ক করে দিলাম, সাইকাস, পোডোকার্পাস, নেটাম, পাইনাস, জামিয়া আর হচ্ছে এফেড্রা। এই জিনিসগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এবার আসো, এই যে জিমনোস্পার্ম, এই শব্দটা আসলে কোথা থেকে আসলো? এই শব্দটা আসছে হচ্ছে তোমার থিওফ্রাস্টাসের বিখ্যাত হচ্ছে একটা বই আছে, সেটার নাম হচ্ছে এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। ঠিক আছে, ওনার বইটার নাম কি, এনকোয়ারি ইনটু প্ল্যান্টস নামক যে হচ্ছে বইটা আছে, সেই বইটাতে হচ্ছে উনি এই শব্দটা বা হচ্ছে এই টার্মটাকে হচ্ছে ইউজ করছে। এবং উনি আরো কিছু তথ্য দিছে যে 83টা গণ মানে কি জেনাস, 83টা গণের হচ্ছে 721 প্রজাতির হচ্ছে এই নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। 83টা গণের 721 প্রজাতির হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে পাওয়া যায়
এই তথ্যগুলা উনি দিছে। আর তোমাদের কমেন্ট হচ্ছে টপিকস পড়ানোর শেষে, যখন আমি একটা টপিক শেষ করব তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে এই টপিকসে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, তখন তোমরা হচ্ছে বলবা যে ভাইয়া এই জায়গায় সমস্যা, এটা হচ্ছে বুঝায় দেন। ওকে, এবার আসো এরপরে হচ্ছে আমরা দেখি এরপরে হচ্ছে কি আছে। এরপরে দেখো যে এই যে নগ্নবীজি উদ্ভিদ, যেটাকে আমরা বললাম হচ্ছে 21 প্রকার, তবে বাংলাদেশে নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায় হচ্ছে 5 প্রকার। বাংলাদেশে কত প্রকারের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায় বলতো? 5 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16-17 সেশনের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে বাংলাদেশে কত প্রকারের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। এটা হচ্ছে কি বলতো? 5 প্রকার। তাহলে চলো আমরা লেখার চেষ্টা করি। সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পোডোকার্পাস নেরিওফোলিয়াস, নেরিওফোলিয়াস। আর হচ্ছে নেটামের 3টা প্রজাতি, নেটামের 3টা প্রজাতি। একটা প্রজাতি হচ্ছে নেটাম অবলনগাম, নেটাম অবলনগাম, নেটাম ল্যাটিফোলিয়াম, ল্যাটি আমি মুখ দিয়ে কি বলতেছি সেটা ভালো করে শুনবা, বোর্ডের লেখা ডাজেন্ট ম্যাটার। নেটাম ল্যাটিফোলিয়াম, নেটাম অবলনগাম, আর হচ্ছে নেটাম ল্যাটিফোলিয়াম, আর হচ্ছে নেটাম মন্টেনাম, মন্টেনাম। তাহলে তোমাকে পরীক্ষা এখান থেকে 2টো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কত প্রকারের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়? 5 প্রকার প্রাকৃতিক ভাবে। তবে আমরা যদি হচ্ছে তোমার বাগান টাগান বা এই জায়গাগুলোতে দেখি যেগুলো অর্নামেন্টাল কাজে ইউজ করা হয়, অর্নামেন্টাল কাজে হচ্ছে আরো হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে সাধারণত তোমার হচ্ছে পাওয়া যায়। তো যাই হোক, সেদিকে হচ্ছে আমাদের যাওয়ার দরকার নাই। তো এই যে সাইক, আর যদি তোমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে নেটামের কয়টি প্রজাতি পাওয়া যায়, তাহলে আনসার হবে কয়টি প্রজাতি? 3টি প্রজাতি। একটা হচ্ছে নেটাম অবলনগাম, আরেকটা হচ্ছে কি বলতো নেটাম ল্যাটিফোলিয়াম, আরেকটা হচ্ছে কি বলতো নেটাম মন্টেনাম। ঠিক আছে, দাঁড়াও আমার এখান থেকে আমি লাইটটা এখনো প্লে করি নাই। ওকে, নেটাম মন্টেনাম। এবার আসো সাইকাস পেকটিনেটা, এটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি। এটা হচ্ছে চট্টগ্রামের যে হচ্ছে বারিয়াডালা যে উদ্যান আছে, ঠিক আছে, চট্টগ্রামের যে বারিয়াডালা উদ্যান আছে, এই উদ্যানে হচ্ছে এটা পাওয়া যায়। এটা তোমরা অনেকেই নাম শুনছো, নাম শোনো নাই, বাট তোমরা চেনো এটাকে। তোমরা যে সীতাকুণ্ড, ঠিক আছে, সীতাকুণ্ডে যে হচ্ছে ওই যে পাহাড় বেয়ে কখনো উপরে উঠছো, চট্টগ্রামের সীতাকুণ্ডে যে পাহাড় বেয়ে যে উপরে ওঠো, এটা বেসিক্যালি বারিয়াডালা জাতীয় উদ্যান, এটার কাছেই আর কি। তো এখানে হচ্ছে এই সাইকাস পেকটিনেটাটা হচ্ছে পাওয়া যায়। পোডোকার্পাস নেরিওফোলিয়া, এটা বাঁশপাতা নামে পরিচিত। এটা সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের বনাঞ্চলে পাওয়া যায়। যে পোডোকার্পাস নেরিওফোলিয়াস বাঁশপাতা নামে পরিচিত, সিলেট, চট্টগ্রাম এবং হচ্ছে কক্সবাজারের যে বনাঞ্চল আছে সেখানে পাওয়া যায়। এবার আসলে নেটামের 3টা প্রজাতি, অবলনগাম, ল্যাটিফোলিয়াম, আর হচ্ছে কি বলতো মন্টেনাম। এই যে ল্যাটিফোলিয়াম যে প্রজাতিটা আছে, এখান থেকে ফিশ পয়জন পাওয়া যায়, মানে হচ্ছে তোমার মাছ ধরার জন্য ফিশ পয়জন হচ্ছে পাওয়া যায়। সো এই তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসো নগ্নবীজি উদ্ভিদের বিভাগ পরিচিতি, এইটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। যে নগ্নবীজি উদ্ভিদের বিভাগ হচ্ছে 4টা। তাহলে নগ্নবীজি উদ্ভিদের বিভাগ কয়টা? 4টি বিভাগ। নগ্নবীজি উদ্ভিদের বিভাগ কয়টা? 4টি বিভাগ। 1 নম্বরে দেখো জিঙ্কোফাইটা, সাইকেটোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা, এই 4টা বিভাগ। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, এখান থেকে 1 নম্বর প্রশ্ন, কোন হচ্ছে কোনটার শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, কোনটার শুক্রাণু ফ্লাজেলা বিহীন? খেয়াল করো ভালো করে। জিঙ্কোফাইটা, সাইকেটোফাইটা ফ্লাজেলা যুক্ত, নেটোফাইটা ফ্লাজেলা বিহীন, কনিফেরোফাইটা ফ্লাজেলা বিহীন। তাহলে কে কে ফ্লাজেলা যুক্ত, কে কে ফ্লাজেলা বিহীন? তোমাদের সাধারণত পরীক্ষায় যে জায়গাগুলোতে হচ্ছে তোমার প্রশ্নতে আটকে যাও, আমি ওই জায়গাগুলোকে স্পেসিফিক ভাবে বলে দিব যে এই জায়গাগুলোতে আসবে। অপশনে বাঁশপাতা আর সাইকাস দুটোই থাকে, তাহলে বাঁশপাতা দাগাবা, কারণ সাইকাস বলতে তো অনেক সাইকাসকে বোঝায়। কিন্তু যখন তোমাকে বাঁশপাতা বলতেছে তখন তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যে বাঁশপাতা মানে কোনটা, পোডোকার্পাস নেরিওফোলিয়াস। সাইকাস তো অনেক হতে পারে, সাইকাস তো একটা প্রজাতি না,
তাই না? সাইকাস তো অনেক হইতে পারে, যেমন সাইকাস পেকটিনেটা একটা প্রজাতি, কিন্তু পেকটিনেটা বাদ দিয়ে তো আরো অনেক প্রজাতি আছে, তাই না? সাইকাস সার্সিনালিস একটা প্রজাতি। তো সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্সারটা করতে হবে হচ্ছে তোমার পোডোকার্পাস নেরিওফোলিয়াস অ্যান্সার করবা, যে প্রশ্নটা করছিলা। ওকে, এবার আসো এইটা। তো দেখো এখানে বলছে জিঙ্কো বায়োলোবা একমাত্র জীবিত প্রজাতি, এই জন্য একে জীবন্ত জীবাশ্ম বলা হয়। আসলে এখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে জীবাশ্ম আর একটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, জীবাশ্ম মানে সবই বিলুপ্ত, ঠিক আছে, কিন্তু তার নিদর্শন পাওয়া যায়, সেটাকে আমরা হচ্ছে জীবাশ্ম বা ফসিল বলে থাকি। বাট জীবন্ত জীবাশ্ম মানে অ্যাটলিস্ট একটা জিনিস হলেও পৃথিবীতে এখনো টিকে আছে, যেটাকে আমরা লিভিং ফসিল বলি। তার মানে দেখো এই যে জিঙ্কোফাইটা যেটা আছে এটা সব বিলুপ্ত হয়ে গেছে, মাত্র একটা জিনিস টিকে আছে, সেটার নাম কি? জিঙ্কো বায়োলোবা। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তারপরে আসা হচ্ছে সাইক্যাডোফাইটা। সাইক্যাডোফাইটা এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি, ঠিক আছে, যে সাইক্যাডোফাইটাটা আসলে হচ্ছে কি। দেখো এই যে সাইক্যাডোফাইটা যেটা আছে এরা হচ্ছে ফার্স্ট অন সাইকার্ডস নামে পরিচিত। পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে সাইকার্ডস নামে পরিচিত কে? সাইকার্ডস নামে পরিচিত কে? অ্যান্সারটা হচ্ছে কি? সাইক্যাডোফাইটা। ভিডিও মোটেও আটকাচ্ছে না, ভিডিও একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। আর হচ্ছে এটা মোটামুটি মানে একটু হাই রেজুলেশনে স্ট্রিমিং হয়। কারো যদি আটকে যায় ভিডিওর ওপর ক্লিক করে, ভিডিওর ওপর ক্লিক করো, ক্লিক করে দেখো নিচে একটা সেটিং অপশন আছে, ঠিক আছে, সেটিং অপশনের ওখানে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা কমায় দাও, কোয়ালিটি কমায় দিলে চলে আসবে, ঠিক আছে, কোয়ালিটি কমায় দিলে তাহলে ঠিক হয়ে যাবে। এখানে হাই রেজুলেশনে স্ট্রিমিং হয়, এই কারণে হচ্ছে অনেকের পাশে সমস্যা করে। ওকে, এবার আসো এরপরের গুলো হচ্ছে আমরা দেখি। যেখানে ছিলাম এটা সাইকার্স নামে পরিচিত। এরপর আসে জামিয়া পিগমায়া, পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদটা কি বলতো? জামিয়া পিগমায়া, ঠিক আছে। ওকে, এবার আসো যে নেটোফাইটা। দেখো এই নেটোফাইটাটাকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত নগ্নবীজী উদ্ভিদের এই হচ্ছে তোমার বিভাগটা। কেন? এর মাঝে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আসলে আবৃতবীজী উদ্ভিদের সাথে যায়, আবৃতবীজী উদ্ভিদের সাথে যায়। এই কারণে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি বলে থাকি বলতো? আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বিভাগ। তো আমরা একটু এই কথাটাকে একটু আলোকপাত করার চেষ্টা করি। ফার্স্ট দেখো নেটাম। তোমরা জানো নগ্নবীজী উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না, আমরা পরের স্লাইডে দেখবো। বাট তোমরা জানো নেটাম এক্সেপশন। এখন নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে ভেসেল ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না, এটা নগ্নবীজীর একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে ভেসেল ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। এখন দেখো এই যে নেটোফাইটা বিভাগের যে একটা উদ্ভিদ যেটা নেটাম, এই নেটাম হচ্ছে কি এক্সেপশন। সে নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও তার জাইলেমে কি থাকে বলতো? ভেসেল থাকে। দ্যাটস ওয়াই এই যে একটা যোগসূত্র যেটাকে আবৃতবীজী উদ্ভিদের সাথে হচ্ছে অধিকতর কানেক্ট করে দিছে। ওকে, তারপরে দেখো ওয়েলউইচিয়া, এখানে হচ্ছে আর্কিগোনিয়াম অনুপস্থিত। সাধারণত নগ্নবীজী উদ্ভিদে আর্কিগোনিয়াম উপস্থিত থাকে, কিন্তু এই ওয়েলউইচিয়াতে আর্কিগোনিয়াম কি অনুপস্থিত। এটাও একটা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তার মানে এই সমস্ত কারণে এই বিভাগটাকে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্ক বলে বিবেচনা করা হয়, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এরপরে যেটা আছে যে এই ওয়েলউইচিয়াতে হচ্ছে তোমার দুইটি পাতা থাকে। এটি নামিবিয়ার হচ্ছে মরুভূমিতে পাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নামিবিয়ার মরুভূমিতে পাওয়া যায়, যা একটি এন্ডেমিক, ঠিক আছে, যা একটি কি বলতো? এন্ডেমিক। আর আছে কি এফেড্রা। এফেড্রা সম্পর্কে আমরা তথ্য জানবো পরের স্লাইডে আছে, যে শ্বাসকষ্টের ঔষধ, বিনিষেক, যে এক্সেপশনাল কেসগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা এফেড্রা থেকে হচ্ছে জানার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো এই যে এর অনেক বৈশিষ্ট্য আছে না আবৃতবীজী উদ্ভিদের সাথে ম্যাচ করে, এই কারণে এদেরকে এই নেটোফাইটাটাকে আবৃতবীজী উদ্ভিদের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয়। এগুলো নতুন বইয়ের তথ্য, এগুলো হচ্ছে নতুন বইয়ের তথ্য, যে নেটোফাইটাকে আবৃতবীজী উদ্ভিদের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয়। তোমাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে তোমার ইয়া করার দরকার নাই, কি বলে, নতুন বই কেনার দরকার নাই,
নতুন বইগুলো হচ্ছে তথ্যগুলো আমি ক্লাসে বলে দিব। এই যে বললাম যে আবৃতবীজী উদ্ভিদের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয় কাকে, এই তথ্যটা নতুন বইয়ে, এটা হচ্ছে কি বলতো নেটোফাইটা। আবার এখানে পড়তে গিয়ে দেখবা অনেক তথ্য হাসান স্যারের বইতে নাই, কিন্তু আমি পড়াচ্ছি। এইটা হচ্ছে আমার লেকচারগুলোতে সবগুলা বইয়ের একটা কম্বিনেশন আছে। হাসান স্যারের বই, তারপরে হচ্ছে আজিবুর স্যারের বই, তারপরে হচ্ছে আলিম স্যারের বই, তারপরে মাজদা ম্যাডামের বই, এগুলো বইয়ের একটা কম্বিনেশন আছে। ঠিক আছে, দেখবা ক্লাসে অনেক তথ্য দিচ্ছি কিন্তু হাসান স্যারে নাই, বাট হচ্ছে অন্য বইতে আছে। ওকে, তাহলে দেখো যে পূর্বপুরুষ হিসেবে এদেরকে বিবেচনা করা হয়। এবার আসো হচ্ছে কনিফেরোফাইটা। এবার আসো কি বলতো কনিফেরোফাইটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি। ঠিক আছে, যেহেতু কনিফেরোফাইটা, দ্যাটস ওয়াই এরা কনিফার নামে পরিচিত, এরা কনিফার নামে হচ্ছে পরিচিত। আর দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ যেটা, সেটা হচ্ছে সেকুয়া সাম্পারভিরেন্স, নট সেকুয়া গাইগেন্টিয়া। দেখো কি বলছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটার নাম কি বলতো, সেকুয়া সাম্পারভিরেন্স, গাইগেন্টিয়া নয় কিন্তু, বা হচ্ছে রেডউড হাইপেরিয়ন জেনারেল শেরম্যান নামে পরিচিত। সবচেয়ে প্রাচীন বৃক্ষটা কি বলতো, ব্রিসল কোন পাইন। তাহলে এখান থেকে দুইটা তথ্য, যে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকুয়া সাম্পারভিরেন্স, সবচেয়ে প্রাচীন বৃক্ষ ব্রিসল কোন পাইন। এইটার জন্ম যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর পূর্বে। যীশু খ্রিস্ট মানে কি ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মের হচ্ছে 2500 বছর হচ্ছে পূর্বে। এটার উচ্চতাটা 380 ফুট বা হচ্ছে 116 মিটার, 115.92 মিটার। ঠিক আছে, 92 হচ্ছে মিটার। এইটা দিয়ে এই কনিফার জাতীয় যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলা দিয়ে সাধারণত তোমার হচ্ছে আসবাবপত্র, সাবান, বার্নিশ, আঠা, সুগন্ধি এগুলো তৈরি করা হয়। যে পরীক্ষায় তোমাকে এটাও দিতে পারে যে আসবাবপত্র, সুগন্ধি, আঠা, বার্নিশ এগুলো কোথা থেকে তৈরি করা হয়, এগুলো হচ্ছে কনিফেরোফাইটা থেকে তৈরি করা হয়। সবাই সুন্দর করে নোট করবা। এই নোটটা করার পর বায়োলজি কিলার্স গ্রুপে পোস্ট দিবা, যার নোট সবচেয়ে তথ্যবহুল হবে। নানির বাড়ির গল্প, দাদার বাড়ির গল্প কিন্তু লিখবা না, আমি ক্লাসে যা বলতেছি এগুলো তথ্য যে সুন্দর করে গুছায় লিখবা বায়োলজি কিলার্স গ্রুপে। এই যে বায়োলজি কিলার্স এর যে ওপেন গ্রুপ, এখানে পোস্ট দিবা। যার নোট সবচেয়ে সুন্দর হবে সে 500 টাকা পাবা। 500 টাকা পাবা। সে কত টাকা পাবা? 500 টাকা পাবা। নোটের উপরে ক্যাপশন লিখবা নগ্নবীজি ও আবৃতবীজি বেসিক টু অ্যাডমিশন ক্লাস, এবং নিচে লিখবা যে সেকেন্ড টাইম ভার্সিটি প্লাস মেডি বেসিক ব্যাচ। এটা লিখে পোস্ট করে দিবা। যার নোটটা সুন্দর হবে, ঠিক আছে, তার হচ্ছে 500 টাকা। 500 টাকা, বুঝতে পারছো? 500 টাকা। ওকে, হচ্ছে গ্রুপে পোস্ট করবা, বায়োলজি ক্লাস গ্রুপে পোস্ট করবা। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা চলে গেল আমাদের এখান থেকে। এবার আসো হচ্ছে আমরা নেক্সটে যাই। এবার আসো নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। 1 নাম্বারটা জানার দরকার নাই, উদ্ভিদ স্পোরোফাইট, এই জিনিসটা একটু বুঝতে হবে। যে তোমরা একটু বলো তো যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, তারপরে গ্যামেট, স্পোরোফাইট, গ্যামেটোফাইট, এই জিনিসগুলোর ক্রোমোজোম নাম্বার কত কত বলো তো? এই আমি যে তথ্যগুলো লিখছি, বলো এদের ক্রোমোজোম নাম্বার কত কত? আচ্ছা, তোমরা কি পড়া বুঝতেছ? আমি একটু পরে ফিডব্যাক নিতাম। তোমরা কি পড়া বুঝতেছ? পড়া যদি বুঝে থাকো ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে ক্লিয়ার, নাকি আরেকটু ফাস্ট পড়াবো, নাকি আরেকটু স্লো পড়াবো, একটু বলতে পারো। ওকে, তোমরা কি পড়া বুঝতেছ? ভাইয়া দাগানো বইয়ের পিডিএফ এর ক্ষেত্রে লেটেস্টটা, হ্যাঁ দাগানো বইয়ের পিডিএফ লেটেস্টটা দেওয়া হচ্ছে, এটা কোর্সে গিয়ে চেক করবা, তোমাদের কোর্সে দেওয়া হবে, এই ক্লাস শেষ হলে দেওয়া হবে। ওকে, তোমরা দাগানো বইয়ের পিডিএফ লেটেস্ট পাবা, তোমাদের কোর্সের ভিতরে গেলে পাবা। হ্যাঁ, পড়া কি বুঝতেছো? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে একটু জানায় দাও যে হচ্ছে বুঝতেছি। আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা যেখানে ছিলাম আর কি। এইগুলো কমেন্ট করো যে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, বুঝতে পারছো? ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, গ্যামেট হচ্ছে এন, গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, এদের ক্রোমোজোম হচ্ছে এন হয়। স্পোরোফাইট মানে হচ্ছে 2n, গ্যামেটোফাইট মানে হচ্ছে এন, ঠিক আছে?
গ্যামিটোফাইট মানে হচ্ছে কি বলতো এন। দেখো স্পোরোফাইট মানে হচ্ছে কি বলতো 2n, আর গ্যামিটোফাইট মানে হচ্ছে কি বলতো এন। এই টার্ম গুলো মনে রাখতে হবে যে কোনটা হ্যাপ্লয়েড, কোনটা হচ্ছে কি বলতো ডিপ্লয়েড। ক্লাসের স্লাইড দেওয়া হবে না, নোট দেওয়া হবে। এবার আসো স্পোরোফাইট, তাহলে উদ্ভিদটা কি বলতো স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি 2n। অসমরেণুপ্রসূ মানে এদের যে স্পোর গুলো তৈরি হবে, ঠিক আছে, স্পোর গুলো প্রজননের জন্য যে স্পোর গুলো তৈরি হবে, সেই স্পোর গুলো হচ্ছে কিছু বড় হবে, কিছু ছোট হবে, মাইক্রোস্পোর, মেগা স্পোর। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে অসমরেণুপ্রসূ। তারপরে দেখো এদের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, দ্বিনিষেক ঘটে না। দ্বিনিষেকটা কি আসলে, যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে হচ্ছে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন হচ্ছে তোমার শুক্রাণুর মিলন ঘটে, সেটাকে আমরা দ্বিনিষেক বলি। দ্বিনিষেকের কারণে শস্য তৈরি হয়, যে শস্যের হচ্ছে ক্রোমোজোম নাম্বার হয় 3n। 3n বুঝতে পারছো, যে হচ্ছে শস্য তৈরি হয় সেটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 3n। কিন্তু যেহেতু নগ্নবীজ উদ্ভিদে হচ্ছে শস্য তৈরি হচ্ছে না, দ্যাটস ওয়াই এখানে কোনো দ্বিনিষেক ঘটে না। কিন্তু দেখো ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। এফেড্রার দুইটা প্রজাতি আছে। একটা হচ্ছে দেখো এফেড্রা হচ্ছে জেরার্ডিয়ানা, আর একটা হচ্ছে এফেড্রা ইন্টারমিডিয়া। দেখছো যে ইফেড্রার দুইটা প্রজাতি, ইফেড্রা জেরার্ডিয়ানা আর একটা হচ্ছে ইফেড্রা ইন্টারমিডিয়া। এদের থেকে হচ্ছে শ্বাসকষ্টের ঔষধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রিন পাওয়া যায়। যেহেতু দ্বিনিষেক ঘটে না, তাই হচ্ছে এদের শ্বাস, এটাকে আসলে শস্য বলে না, শ্বাস বলে। শ্বাসটাকে হচ্ছে হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে তৈরি হয়। ওকে, এবার আসো জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। বাট নেটাম হচ্ছে এক্সেপশন। সে হচ্ছে সাইকাস হওয়া সত্ত্বেও তার জাইলেমে কি থাকে বলতো ভেসেল থাকে, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। তারপরে দেখো নগ্নবীজ উদ্ভিদের পাতাগুলো সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে বাদামি বর্ণের শল্কপত্র, আর একটা হচ্ছে পর্ণপত্র বা হচ্ছে পল্লবপত্র। ঠিক আছে, কিউটিকল থাকবে পাতায়। কিউটিকল মানে হচ্ছে মোমের যে আবরণ, সেটা কি কিউটিকল মানে হচ্ছে পাতা দুই প্রকার। এই দুই প্রকার পাতার নাম মনে রাখবা। কচি অবস্থায়, বেসিক্যালি কচি অবস্থাটাকে বলা হয় পল্লবপত্র, আর যখন আস্তে আস্তে ইয়া হয়ে যায় তখন সেটাকে বলা হয় শল্কপত্র। তারপরে দেখো এইটা জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। খেয়াল রাখবা যে অসম আকৃতির যৌনক্রমটা আসলে কি, যে কোন উদ্ভিদের জীবন চক্রে যদি স্পোরোফাইটিক এবং গ্যামিটোফাইটিক দুইটা পর্যায় বিদ্যমান থাকে, এবং দুইটা পর্যায় সমান হবে না, একটা পর্যায়ে বড় হবে আর একটা পর্যায়ে ছোট হবে। হয় গ্যামিটোফাইটিক পর্যায়টা ছোট হবে, অথবা স্পোরোফাইটিক পর্যায়টা ছোট। স্পোরোফাইটিক বড়, গ্যামিটোফাইটিক ছোট, দুইটা পর্যায় থাকবে। বাট দুইটা পর্যায় কি হবে, অসমান হবে, তখন সেটাকে আমরা বলবো হেটেরোমরফিক যৌনক্রম। তখন সেটাকে আমরা কি বলবো, হেটেরোমরফিক যৌনক্রম। এবার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আপনি তো বললেন এটা স্পোরোফাইট, তাহলে এখানে গ্যামিটোফাইট আসলো কোথা থেকে? মাইন্ড ইট, যে যারা স্পোরোফাইট তাদের গ্যামিটোফাইটিক পর্যায়টাও আছে, বাট প্রধান হচ্ছে কি স্পোরোফাইট। কিন্তু যারা শুধু গ্যামিটোফাইট তাদের স্পোরোফাইটিক পর্যায়ে নাই। যারা স্পোরোফাইটিক তাদের হচ্ছে কি গ্যামিটোফাইটিকটাও আছে, কিন্তু যারা শুধু গ্যামিটোফাইটিক তাদের হচ্ছে স্পোরোফাইটিক পর্যায়টা নাই। ঠিক আছে, তারপরে দেখো লিভ স্কার মানে হচ্ছে কি, যে গাছ থেকে যখন পাতাটা ঝরে যায় সেই গাছের মধ্যে একটা চিহ্ন রেখে যায়। যেমন তোমরা এটা নারিকেল গাছের ক্ষেত্রেও দেখবা, সুপারি গাছের ক্ষেত্রেও কিন্তু এই ক্যারেক্টারটা পাওয়া যায়, যে গাছ থেকে যখন পাতা ঝরে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলতেছি বলতো, লিভ স্কার। ওকে, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো সাইকাস সম্পর্কিত তথ্য। আমরা সাইকাস নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে বলার চেষ্টা করি। আমরা বেশিক্ষণ ক্লাস নিব না, আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পড়াবো। ঠিক আছে, কিন্তু দেখবা এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমার কাম যা সেরে ফেলার সব সেরে ফেলা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সাইকাস সম্পর্কে হচ্ছে যে তথ্যগুলো আছে, সাইকাস সম্পর্কে হচ্ছে আমরা তথ্যগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করি। ফার্স্ট অন দেখো, এদেরকে বলা হয় পাম ফার্ন। কি বলা হচ্ছে? পাম ফার্ন। দেখো পাম ফার্ন কেন বলা হয়? এদের কাণ্ড, সাইকাসের কাণ্ডটা হচ্ছে পাম গাছের মতো এরকম মোটা, এরকম কি মোটা, পাম গাছের মতো এরকম মোটা। এই কারণে সেই পাম গাছ থেকে নিছে পাম,
আর পাতাটা ফান্ডাসের মতো, ফান্ড বা টেরিস যেটাকে আমরা বলি, ফান্ড বা টেরিসের মতো, দ্যাটস ওয়াই সেখান থেকে নিচে ফান্ড। তার মানে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি পাম ফান্ড। যারা ভর্তি হও নাই দেখো এই কমেন্ট সেকশনে বিস্তারিত দেওয়া আছে, ঠিক এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে। আরো 200 জন অফারে ভর্তি হতে পারবা, সবাই দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। বেস্ট কিছু পাবা এখানে, বেস্ট কিছু পাবা, এর চেয়ে ভালো কিছু হয় না, ঠিক আছে, বেস্ট কিছু পাবা। আচ্ছা, আসপেক্ট সিরিজে ভাই এগুলো বইয়ের টিডিএফ এর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না, ঠিক আছে তোমাদেরকে। আচ্ছা, তারপরে দেখো পাম ফান, এটা গেল। তারপরে এটাকে কি আমরা স্পোরোফাইটিক বলবো নাকি গ্যামিটোফাইটিক বলবো বলো তো, তোমরা অ্যান্সার দাও তো, যে এটাকে কি আমরা স্পোরোফাইটিক বলবো নাকি গ্যামিটোফাইটিক বলবো, বলো বলো, এটাকে কি আমরা স্পোরোফাইটিক বলবো নাকি গ্যামিটোফাইটিক বলবো, বলো দেখি কমেন্ট করে জানাও, বলো এটাকে কি আমরা স্পোরোফাইটিক বলবো নাকি গ্যামিটোফাইটিক বলবো? স্পোরোফাইট, কারণ যেহেতু এটা আমরা নগ্নবীজী উদ্ভিদ নিয়ে পড়তেছি, আর নগ্নবীজী উদ্ভিদগুলো কি বলতো স্পোরোফাইট, দ্যাটস ওয়াই এটা কি বলতো স্পোরোফাইট। এবার আসো ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, কি টিস্যু বলছি বলতো, ট্রান্সফিউশন, ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে বিদ্যমান। তো এই ট্রান্সফিউশন টিস্যুটা আসলে কি, এটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখো একটু আগে পড়ছিলাম যে এদের জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েমে কি নাই, সঙ্গীকোষ নেই। তোমরা জানো যে জাইলেম টিস্যু 4টা উপাদান দ্বারা গঠিত, তার একটা উপাদান হচ্ছে ভেসেল, আর ফ্লোয়েমও 4টা উপাদান দ্বারা গঠিত, তার একটা হচ্ছে কি সঙ্গীকোষ। তো যাই হোক, এই যে নগ্নবীজী উদ্ভিদটা, এর জাইলেমে কি নাই, ভেসেল নাই, জাইলেমে হচ্ছে ভেসেল অনুপস্থিত, ভেসেল অনুপস্থিত, আর হচ্ছে ফ্লোয়েমে হচ্ছে কম্পেনিয়ন সেল সঙ্গীকোষ অনুপস্থিত, তাই তো, কম্পেনিয়ন সেল সঙ্গীকোষ অনুপস্থিত। দ্যাটস ওয়াই তাদের ভাস্কুলার বান্ডলটা এতটা সুগঠিত নয়। তোমরা জানো জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। তো এই যে তাদের ভাস্কুলার বান্ডলটা সুগঠিত না হওয়ার কারণে তারা নিজেদের মধ্যে একটা মেকানিজম তৈরি করে, যে তোমরা যদি সাইকাস উদ্ভিদের পাতাটাকে, বেশি বড় হয়ে গেল, সাইকাস উদ্ভিদের পাতাটাকে এরকম যদি স্লাইস আকারে হচ্ছে দেখো, ঠিক আছে, অনুবীক্ষণ যন্ত্রে দেখবা এরকম হচ্ছে, এরকম কিছু হচ্ছে কোষ বিদ্যমান। এই কোষটাকে প্রয়োজনীয় উপাদান দেয়, এই কোষটা একে দেয়, এটা একে দেয়, একে এটা দেয়, অনেকগুলো কোষ এভাবে মিলিত হচ্ছে, ট্রান্সফিউশন মানে পরিবহন করা, ঠিক আছে। এই যে মিলিত হচ্ছে এই অনেকগুলা কোষ, এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি বলতো, ট্রান্সফিউশন টিস্যু বলতেছি। ওকে, তারপরে দেখো যে এদের তোমার হচ্ছে পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ আলাদা, এটা খুবই কমন বৈশিষ্ট্য, যে পুরুষ এবং হচ্ছে স্ত্রী উদ্ভিদ কি বলতো আলাদা থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক একটা কমন বৈশিষ্ট্য। তারপরে দেখো এদের যে শুক্রাণু আছে, সাইকাসের শুক্রাণু সবচেয়ে বড় কিন্তু লাটিমের মতো, তারপরে হচ্ছে কি বহু ফ্লাজেলা যুক্ত, লাটিমের মতো বহু ফ্লাজেলা যুক্ত। সুন্দর করে নোট করো, নোট বিজয়ী পাবা 500 টাকা, ঠিক আছে। লাটিমের মতো হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা হচ্ছে যুক্ত। এবার আসো পাতা, এদের পাতা হচ্ছে বৃহৎ, তারপর হচ্ছে কণ্টকিত। ছন্দ পড়াই না জন্য কি কারো আফসোস লাগতেছে এখন পর্যন্ত ভাইয়া, একটা ছন্দও পড়াইলো না? কারো আফসোস লাগতেছে ভাইয়া? ছন্দ পড়ে বায়োলজি শেখা যায় না, বায়োলজি শিখতে হয় বুঝে বুঝে ফিল করে হচ্ছে পড়ানোর সময় বিভিন্ন জায়গায় হচ্ছে ছন্দ পাবা, যেটা একদম না দিলেই নয়। কিন্তু পুরা বায়োলজিটাই যদি তোমার ছন্দময় হয়ে যায়, পরীক্ষার হলে লেগে যাবে দ্বন্দ্বে হয়ে যাবে শর্ট সার্কিট। তখন মাথায় হচ্ছে এরকম করে চুল ছিঁড়বা, মাথা দিয়ে দেখবা ভাপা পিঠার মতো হচ্ছে ধোয়া বের হচ্ছে। আর তখন তোমার ছন্দ মনে রাখার জন্যই হচ্ছে একগুচ্ছ ছন্দ লাগবে, বুঝতে পারছো? ছন্দ মনে রাখার জন্যই একগুচ্ছ ছন্দ লাগবে। তো ছন্দ যেখানে হচ্ছে না দিলেই নয় সেখানে পড়বো, ঠিক আছে। আর বাকি জায়গাগুলোতে আমরা বুঝে পড়ার চেষ্টা করব, ওকে, ঠিক আছে, বুঝে পড়ার চেষ্টা করবো। ওকে, পাতা নিয়ে আমরা বলছিলাম বৃহৎ, তারপর হচ্ছে আমরা কি বলছি বলতো কণ্টকিত, ঠিক আছে।
তারপরে হচ্ছে পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক। এই কণ্টকিতটাকে এটা কুণ্ডলিত লিখতে পারো, কুণ্ডলিত। এটা বেসিক্যালি কচি পাতার ক্ষেত্রে এই শব্দটা আসবে, কচি পাতার ক্ষেত্রে কুণ্ডলিত। আর হচ্ছে পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক। এবার আসো এই টার্মটা আসলে কি। তোমরা যদি নারিকেল গাছের পাতা দেখছো, তাই না, নারিকেল গাছের পাতা আর ছাই গাছের পাতা সেম, ঠিক এই যে এরকম করে থাকবে, এরকম করে থাকবে, বুঝতে পারছো, এরকম করে থাকবে। আর কচি অবস্থায় মাথাটা এই যে এরকম হচ্ছে বাঁকানো থাকবে। এই যে বাঁকানো থাকতেছে এটাকে বলা হচ্ছে কণ্টকিত বা কুণ্ডলিত, যেটা কচি পাতা। পাতাটা অনেক বড় হয় নারিকেল গাছের মতো, এই কারণে বৃহৎ। আর এই যে এখানে একটা, এখানে একটা, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় পক্ষল যৌগিক। এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কি বলতো, পক্ষল যৌগিক। ওকে, এবার আসো বড় লাটিমের মুহূর্ত, বহু ফ্লাজেলা। আর মনে রাখবা ফ্লাজেলা থাকলেই সচল, যাদের ফ্লাজেলা আছে তারা মাস্ট বি হচ্ছে কি বলতো, সচল। ঠিক আছে, তাহলে দেখো কণ্টকিত, কুণ্ডলিত, সর্পিলাকার, ওই যে মাথার মধ্যে কি সর্পিলাকার, বুঝছো, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মনে রাখবা। এটাকে আরেকটা টার্ম সার্সিনেট, দেখো কণ্টকিত, কুণ্ডলিত, সার্সিনেট, সর্পিলাকার, এই টার্মে হচ্ছে এদেরকে বলা যায় বৃহৎ পক্ষল যৌগিক। ঠিক আছে, এবার আসো এদের সাইকাসের মূল হচ্ছে প্রধান মূল। সাইকাসের মূল হচ্ছে কি বলতো, প্রধান মূল। তবে এদের প্রধান মূলের মধ্যে হচ্ছে অ্যানাবেনা আর নস্টক নামক ব্যাকটেরিয়া বসবাস করে মূলটারে নষ্টা বানায় দেয়। কি বলছি বলতো, যে এদের সাইকাসের মূলটা কি প্রধান মূল, তবে এই প্রধান মূলের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে নস্টক আর হচ্ছে অ্যানাবেনা নামক দুটো ব্যাকটেরিয়া বাস করে মূলটাকে নষ্টা বানায় দেয়, বুঝতে পারছো। তখন তাদের নাম হয়ে যায় হচ্ছে কোরালয়েড মূল বা রুট টিউবার কল। যে স্বাভাবিকভাবে প্রধান মূল মানে কি বলতো, এরকম শক্ত থাকবে, তাই তো, লম্বা থাকবে, ঠিক আছে, গুচ্ছ মূল না আর কি। তো এই মূলের মধ্যে যখন নষ্টক আর অ্যানাবেনা বাস করে তখন এই মূলটা এরকম এই যে কোরালের মতো আকৃতি হয়ে যায়। ঠিক আছে, এরকম কোরালের মতো আকৃতি হয়ে যায়, তখন এটাকে বলা হয় কোরালয়েড মূল বা রুট টিউবার কল। কোরালয়েড মূল বা হচ্ছে রুট টিউবার কল, রুট টিউবার কল। ওকে, রুট টিউবার কল। তাহলে আমরা সাইকাস সম্পর্কে বৈশিষ্ট্যগুলো জেনে ফেললাম। কারো কোনো কনফিউশন এখানে? আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন? ক্লিয়ার, বুঝতে পারছো? আমরা নেক্সট টপিকসে যাব। ক্লিয়ার, বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে কিনা ভাইকে বলো। ক্লিয়ার? ক্লিয়ার হলে ভাইকে লাভ দিয়ে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা ক্লিয়ার। এরপর আসো যে সাইকাসের জনন নিয়ে আমরা কথাবার্তা বলি। তো হচ্ছে সাইকাসের জনন, বেসিক্যালি যৌন জনন। তো এই যে সাইকাসের জননটা আছে, সাইকাস উদ্ভিদ ভিন্নবাসী। ভিন্নবাসী মানে কি, যে পুরুষ আর স্ত্রী উদ্ভিদ আলাদা। ঠিক আছে, পুরুষ আর স্ত্রী উদ্ভিদ কি বলতো, আলাদা। ওকে, এবার আসো পুরুষ উদ্ভিদ নিয়ে আগে হচ্ছে আমরা কথাবার্তা বলি। যে তোমার এই পুরুষ উদ্ভিদ, ঠিক আছে, এই পুরুষ উদ্ভিদের ক্ষেত্রে যেটা তোমার পুং স্পোরোফিল বলে, ঠিক আছে, প্রজননের জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্পোর। সেটা কি বলতো, স্পোর, বুঝতে পারছো? প্রজননের জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্পোর। আর এই পুং স্পোরোফিল গুলো একত্রিত হয়, সবগুলো স্পোর একত্রিত হয়, একত্রিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ গঠন করে। আর যে পাতা থেকে হচ্ছে স্পোর তৈরি হয় সেই পাতাকে বলা হয় সোরাস। যে হচ্ছে পত্র হতে বা যে পত্র হতে এই স্পোর গুলা তৈরি হয় তাদেরকে আমরা কি বলবো বলতো, সোরাস বলবো। তাদেরকে হচ্ছে আমরা কি বলবো বলতো, সোরাস বলবো। ঠিক আছে, একটা সোরাসের ভিতরে দেখো, একটা সোরাসের ভিতরে 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া থাকে, মানে স্পোর থাকে। স্পোর থাকে 2 থেকে কয়টি, 5টি। তো স্পোর মাতৃকোষ, এখান থেকে হচ্ছে আলটিমেটলি তৈরি হচ্ছে পুরুষ উদ্ভিদ। যেহেতু তার মানে ও এই যে লেখাই আছে যে এখান থেকে কি তৈরি হচ্ছে, শুক্রাণু। ঠিক আছে, এবার আসো স্ত্রী উদ্ভিদ। এরা দেখো স্ত্রী রেণুপত্র তৈরি হয়, এস্ট্রোবিলাস গঠন করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় প্রশ্ন আসে যে এস্ট্রোবিলাস বা যাদেরকে হচ্ছে এই যে কোন, যেটা এই যে পুরুষ উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, পুরুষ উদ্ভিদের ক্ষেত্রে এরকম হচ্ছে একটা মোচাকৃতির এস্ট্রোবিলাস দেখা যায় না,
ঠিক আছে, মোচাকৃতির যে স্ট্রোবিলাসটা দেখা যায় এই জিনিসটা হচ্ছে পুরুষ উদ্ভিদ তৈরি করে, বাট স্ত্রী উদ্ভিদ তৈরি করে না। পরীক্ষায় প্রশ্ন আসে যে স্ট্রোবিলাস গঠন করে কারা, অ্যান্সার হচ্ছে মাইক্রোস্পোরোফিল বা পুং স্পোরোফিল বা হচ্ছে পুরুষ উদ্ভিদ। মাইক্রোস্পোরোফিল বা হচ্ছে পুং স্পোরোফিল বা হচ্ছে কি বলতো পুরুষ উদ্ভিদ। আর স্ট্রোবিলাস গঠন করে না স্ত্রী উদ্ভিদ। এই যে দেখো এরা দেখতে সাপের ফণার মতো। এখন বলো এই যে মেয়েদেরকে যে সাপ বলতেছে এটা কি আমার দোষ? দেখো এখানে একটা স্ত্রী উদ্ভিদ আছে, সেটারেও বিজ্ঞানীরা বলে দিচ্ছে সাপের ফণার মতো। এটা থেকে বলতে পারো মেয়ে ইকুয়াল টু কি বলতো সাপ। ভাইয়া এটা কি মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস? ক্লাস হচ্ছে বেসিক ক্লাস। এই ক্লাস করার পর মেডিকেল জাবিডি রাবি ঢাবি যত জায়গার প্রশ্ন আছে সব খুলবা, দেখবা ফক ফকা লাগতেছে। বুঝতে পারছো? সব ফক ফকা লাগতেছে। ক্লাস হচ্ছে বেসিক ক্লাস। আশা করি অ্যান্সারটা পেয়েছো শাইলা সরকার। এবার বলো এই যে মেয়েদেরকে সাপ বলা হয় এটা আসলে আমার দোষ না, এটা বইতেও লিখে দিছে যে এরা স্ত্রী উদ্ভিদ দেখতে সাপের ফণার মতো। তো দেখো সাপের ফণার মতো পিনিউল পাওয়া যায়। আর হচ্ছে এখানে হচ্ছে কি 2 থেকে 4 জোড়া কি লৌহিত ডিম্বক থাকে। তো সেখান থেকে ডিম্বাণু মিলে হচ্ছে দেখো জাইগোট থেকে 20 নূতন চারা। এখান থেকে পরীক্ষা আসে স্ট্রোবিলাস আসে, তারপর হচ্ছে সাপের ফণা আসে, তারপরে ডিম্বক আসে। মানে এই তথ্যটুকু পরীক্ষা আসে। নিচের গুলা লাগে না। নিচের গুলা কি বলতো লাগে না। ঠিক আছে, নিচের গুলা হচ্ছে লাগে না। ওকে, এবার আসো যে এই পুং স্পোরোফিল যেটা পুরুষ উদ্ভিদ, যেটাকে আমরা বলতেছি মাইক্রোস্পোরোফিল স্ত্রী উদ্ভিদ। মেগা মানে কি বড়, তাই না? আর মাইক্রো মানে কি ছোট। মাইক্রো মানে হচ্ছে ছোট। ওকে, মনে রাখবা পুরুষ আর স্ত্রীর মধ্যে তুলনা করলে যত অঙ্গাণু আছে সব পুরুষে বড়, খালি ছোট হচ্ছে একটা অঙ্গাণু, সেটা হচ্ছে শুক্রাণু। আর হচ্ছে মানে শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়। এছাড়া যত কিছু তুলনা করো, মস্তিষ্ক পুরুষে বড়, হার্ট পুরুষে বড়, লিভার পুরুষে বড়, সবকিছু পুরুষে বড়, বাট ছোট হচ্ছে শুক্রাণু। আর হচ্ছে মেয়েদের ডিম্বাণু হচ্ছে বড়। এটার ক্ষেত্রেও সেম, যে পুং স্পোরোফিল মানে কি পুরুষের, দ্যাটস ওয়াই এটা ছোট হবে। আর এটা হচ্ছে কি স্পোরোফিল, দ্যাটস ওয়াই হচ্ছে কি বলো লোহিত কি লাল লোহিত মানে কি লাল ডিম্বক। ওকে, এবার আসি স্ত্রী স্পোরোফিল মানে কি মেগা, এটা কি বড়। ওকে, এবার দেখো এই যে স্ট্রোবিলাস গঠন করে না। সোরাস অবস্থিত, সোরাস থাকে না। ঠিক আছে, ডিম্বক থাকে না, ডিম্বক থাকে কয় থেকে কয়টি? 2 থেকে 4টি। 2 থেকে 4টি হচ্ছে ডিম্বক থাকে। বুঝতে পারছো যে 2 থেকে কয়টি ডিম্বক থাকে? 2 থেকে হচ্ছে 4টি ডিম্বক থাকে। বুঝতে পারছো? দাঁড়াও দেখি, ডিম্বকের সংখ্যাটা মনে হয় একবার চেঞ্জ করছিল। ও যে হার্টের কথা তো বলে, হ্যাঁ আচ্ছা, ডিম্বকের সংখ্যাটা একটু ঠিক করে নাও। ডিম্বকের সংখ্যাটা হচ্ছে 2 থেকে 4 জোড়া। এটা হ্যাঁ, ও 2 থেকে 4 জোড়াই তো লেখা আছে। ঠিক আছে, 2 থেকে 4 জোড়া। ওকে, আমি 2 থেকে 4 বলছি সম্ভবত, 2 থেকে 4টি নয়, 2 থেকে 4 জোড়া। ওকে, ও হার্টও তো বড়, ছেলেদের হার্টও বড়, মনও বড়। ওকে, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট না এইগুলো, এগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা। এবার আসো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। যে সাইকাস থেকে হচ্ছে আসলে এরপরে আমরা প্র্যাকটিস করব, ওয়েবসাইটে ক্লাস দেওয়া হবে পরে, এরপরে আমরা প্র্যাকটিস করব, দেখি তোমাদের পড়াশোনা কেমন হয়েছে। যদি না পারছো আলাই গালাই চড়াও ধরে। ঠিক আছে, এবারে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। প্রথম কথা, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব মনে রাখবি স দিয়ে। কি দিয়ে বলছি? স দিয়ে। এই দেখ, শোভা বর্ধনকারী, সাজানো কি দিয়ে? স দিয়ে। সবজি কি দিয়ে? স দিয়ে। সর্পমণি, এই যে দেখো আবার গুইসাপ চলে আসছে। ঠিক আছে, সর্পমণি কি নামে পরিচিত? এটা বেসিক্যালি মেয়ে সাইকাস। ঠিক আছে, স্ত্রী স্পোরোফিল যেটা, সেটা হচ্ছে সর্পমণি হিসেবে বিকৃত হয়। তার মানে দেখো সাইকাসের গুরুত্বগুলো কি দিয়ে মনে রাখবে? শোভাবর্ধনকারী, সাজানো, সবজি, সর্পমণি। ঠিক আছে, সাগু, সর্পমণি, তারপরে হচ্ছে কি বলতো সাগু। ওকে, এবার দেখি গুরুত্বপূর্ণ কোনগুলো, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। সাইকাস পেকটিন, এটা কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনালিস, স্ফীতগন্ধ এবং বীজ হতে অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয় খাবার। সরি, ওই যে অ্যারারুট দিয়ে হচ্ছে অনেকে কাপড় পরিষ্কার করে, কাপড়ে মার দেয়। বুঝতে পারছো? তারপরে দেখো এইটা ইম্পর্টেন্ট, পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ঔষধ সাইকাস সার্সিনালিস হতে। সাইকাস রেভলিউটা
বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সর্পমণি সাইকাস, এটা তো জানোই, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে লাইটিকো বডিং নামক হচ্ছে একটা রোগের সৃষ্টি হয়। সাইকাস উদ্ভূত স্টার্চ বা শ্বেতসার যদি তুমি বেশি পরিমাণে খাও তাহলে লাইটিকো বডিং নামক হচ্ছে একটা রোগ সৃষ্টি হবে। এই হচ্ছে আমাদের, আর এখানে এই রোগের লক্ষণ অনেকটা পার্কিনসন রোগের লক্ষণের মতো। পার্কিনসন রোগটা হচ্ছে এরকম যে ডোপামিন নিঃসরণ কমে যায়, মানুষ ঠিক মতো মনে রাখতে পারে না, ভুলে যায়, তারপরে এরকম কাঁপাকাঁপি করে, নানান ধরনের হচ্ছে সমস্যা দেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কিত তথ্য। কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা না থাকে তাহলে ভাইয়াকে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে বলে দাও ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আমরা প্র্যাকটিসে যাব। কারো কোনো সমস্যা আছে কিনা? যদি হচ্ছে সমস্যা না থাকে তাহলে বলে দাও ভাইয়াকে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানা দাও যে ক্লিয়ার ক্লিয়ার। বলো বলো, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে চলো আমরা প্র্যাকটিস সেশনে চলে যাই, ঠিক আছে। 1 নাম্বার বলো, প্র্যাকটিস করো। নিম্নের কোন উদ্ভিদে দিনিশেক দেখা যায়? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই অধ্যায়ের এই প্রথম লেকচারটা ফ্রি থাকবে, 2 নাম্বার লেকচার আর ফ্রি পাবে না, ঠিক আছে। এই অধ্যায়ের প্রথম লেকচারটা ফ্রি থাকবে, 2 নাম্বার লেকচার আর ফ্রি পাবে না। ওকে, এবার প্র্যাকটিস করো। নিম্নের কোন উদ্ভিদে দিনিশেক দেখা যায়? প্র্যাকটিস করো প্র্যাকটিস করো। জননটা আরেকবার, জনন তখন বললা না যে? আচ্ছা, জননে কি আছে? জননে কি আছে? আচ্ছা দাঁড়া, আমরা প্র্যাকটিস শেষ করে আসি, তারপরে যাচ্ছি। প্র্যাকটিস শেষ করে আসি। আচ্ছা 1 নাম্বার, হ্যাঁ প্র্যাকটিস শেষ করে তারপর যাচ্ছি জননে। আচ্ছা, সবাই পারে। কোন উদ্ভিদে দিনিশেক দেখা যায়? ইফেড্রা উদ্ভিদে, তাই তো? যে আমরা এখানে কিন্তু সব নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে। কোন নগ্নবীজিতেই দিনিশেক দেখা যায় না, ইফেড্রা হচ্ছে এক্সেপশন, সেখানে হচ্ছে দিনিশেক দেখা যায়। সাইকাসের অপর নাম কি বলো? এবার 2 নাম্বারটা বলো। 2 নাম্বার, সাইকাসের অপর নাম কি বলো? 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা বলো, সাইকাসের অপর নাম। সাইকাসের অপর নাম। আচ্ছা, জননটা আবার আমরা দেখবো, আগে এটা প্র্যাকটিস শেষ করে যাই, দাঁড়াও। আচ্ছা, পাম ফান। আচ্ছা, অপশনগুলো দেখি। পাম গাছ, পাম শুধু পাম বলা যাবে না, কারণ শুধু পাম না, ফান আসতে হবে। কাঁটা গাছ, তারপরে পাম ফান, হ্যাঁ পাম ফান। আর এখানে কি সান ফান নামে একটা জিনিস আছে, সান ফান। দেখো, সান মানে সূর্য, সান মানে সূর্য, আর ফান মানে টেরিস, পিটেরিস, এটা বানানটা বুঝছো? টেরিস উচ্চারণ টেরিস, বানান পিটেরিস। তো এই যে টেরিস উদ্ভিদগুলো সাধারণত, বা ফান উদ্ভিদগুলো সাধারণত রোদে জন্মাতে পছন্দ করে, এই কারণে এদের নাম হচ্ছে সানফান। এদের নাম কি? সানফান। তাহলে সানফান কারা? টেরিস। আর সাইকাসটা হচ্ছে কি? পাম ফান। সাইকাসটা হচ্ছে কি? পাম ফান। ওকে, তারপরে যাও। সাইকাসের শুক্রাণুর আকৃতি কেমন? দ্রুত বলো 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 বলো। সাইকাসের শুক্রাণুর আকৃতি কেমন? এটা বলো। সুপারি, নারিকেল গাছ কি নগ্নবীজি না কি আবৃতবীজি? আবৃতবীজি, বীজটা ভিতরে থাকে, দেখো না, বীজটা ভিতরে থাকে। আচ্ছা, অত সহজ। লাটিম, তারকা, ফ্লাক্স, পেয়ালা, লাটিমের মতো, তাই তো? এবার আসো, নিচের কোন তত্ত্বটি ইফেড্রা সম্পর্কে সঠিক নয়? এইবার কাম সারছে। এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এটা বলো। 4 বলো, 4 বলো, 4 নাম্বারটা বলো, 4 নাম্বারটা বলো। তোমাদের প্র্যাকটিস বুক পাবা হচ্ছে, আমরা আপডেট জানাবো, এখনো সিদ্ধান্ত নেই নাই কবে পাঠাবো, আমরা আপডেট জানাবো। ওকে, 4 নাম্বার বলো। দেখো তো, আমরা একটু মিলিয়ে আই। এটিতে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়, ঠিক আছে। ইফেড্রিন শ্বাসকষ্টের ওষুধের নাম। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ, ঠিক আছে। হেটারো স্পোর, যেটাকে আমরা বলি কিছু স্পোর ছোট কিছু স্পোর বড়। দিনিশেক ঘটে, হ্যাঁ ইফেড্রা এক্সেপশন, দিনিশেক ঘটে। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে ফ্লোয়েম, সরি, যে জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে কি সঙ্গী কোষ থাকে না, ঠিক আছে। তার মানে অ্যান্সার হচ্ছে কি ডি, অ্যান্সার হচ্ছে কি ডি। ওকে, তারপরে আসো,
অ্যারারুট বা বার্লি প্রস্তুতিতে নিম্নের কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? বানান ভুল আছে। অ্যারারুট বা বার্লি প্রস্তুতিতে নিম্নের কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? বলো, এইটা বলো। অ্যারারুট বা হচ্ছে বার্লি প্রস্তুতিতে কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? আমরা জননে একটু যাব, অনেকে বলছে জননের সমস্যা আছে, আমরা একটু যাব। ওকে, আমরা একটু আগে দেখে আসছি। হ্যাঁ, জননে যাব। কি কনফিডেন্ট লাগতেছে? প্রশ্ন পারতেছো? আচ্ছা, হ্যাঁ, সাইকাস সার্সিনালিস, বাকিগুলো তো আমরা দেখলাম যে কোনটা থেকে কি কি পাওয়া যায়। তাহলে অ্যারারুট বা বার্লি প্রস্তুতিতে এটাকে কাপড়ে অনেকে মার দেয়, বুঝতে পারছো? সাগু তো রান্না করে খায়, আর অ্যারারুট বা বার্লি, মনে করো তোমার একটা পছন্দের কাপড় আছে, অনেক পুরাতন হয়ে গেছে, একটু তেনতানা হয়ে গেছে, তুমি যদি এই কাপড়ে হচ্ছে অ্যারারুটটা দাও, অ্যারারুটটা দিলে কাপড়টা একটু শক্ত শক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? ইস্ত্রি করে ডলা দিলে দেখবে একটু ঝকঝকা নতুন নতুন লাগতেছে। ওকে, আচ্ছা, এবার চলো, ওদের অনেকে বলছিল জননে হচ্ছে একটু সমস্যা আছে। আচ্ছা, এই জানে খেয়াল করো, সাইকাস উদ্ভিদ ভিন্নবাসী, মানে পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা। এবার আসো পুং উদ্ভিদ। তো পুং উদ্ভিদের ক্ষেত্রে কিছু পাতা থাকে, যে পাতাগুলো থেকে হচ্ছে স্পোর তৈরি হয়, ঠিক আছে, বা পুং রেণুপত্র তৈরি হয়, সেই পাতাগুলোকে আমরা বলবো সোরাস। সেই পাতাগুলোকে আমরা কি বলবো বলো তো? সোরাস। আর এই সোরাসের ভিতরে 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া থাকে। কি বলছি? পুরুষ উদ্ভিদের পাতা থেকে হচ্ছে স্পোর তৈরি হয়, ঠিক আছে, স্পোর তৈরি হয়, ঠিক আছে। আর এই যে যে পাতাগুলো থেকে স্পোর তৈরি হবে তাদেরকে আমরা বলবো সোরাস। আর এই সোরাসের ভিতরে 2 থেকে 5টি স্পোর বা স্পোরঞ্জিয়া, এক বচন আর বহু বচন, 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া থাকে। এই স্পোর গুলো মিলিত হয়ে এরকম একটা আকৃতি গঠন করে, যেটাকে আমরা বলছিলাম স্ট্রোবিলাস বা হচ্ছে কোন। স্ট্রোবিলাস বা কোন, ক্লিয়ার? এবার আসো, স্ত্রী উদ্ভিদ, স্ত্রী রেণুপত্র তৈরি হয়, স্ট্রোবিলাস গঠন করে না, ওই যে এরকম গঠন করবে না। এটা যে হচ্ছে যে জিনিসটা গঠন করবে, এটা ফনা তোলা সাপের মতো দেখাবে। আর পিনিউল পাওয়া যায় এটার ভিতরে। 2 থেকে 4 জোড়া লৌহিত ডিম্বক, 4 জোড়া যে ডিম্বক থাকবে এটা হচ্ছে লৌহিত। তাহলে দেখো এখান থেকে যে স্পোরটা পেলাম, স্পোর কি? মাতৃকোষ। সেই স্পোরটা বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি করবে। আর এখানেও দেখো, এই যে আমরা কই পেলাম, তোমার হচ্ছে স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্র মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হলো। সেখান থেকে কি তৈরি হবে? আর্কিগোনিয়া, ঠিক আছে, বা স্ত্রী জননাঙ্গ। পুরুষ জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরেডিয়াম। পুরুষ জননাঙ্গকে বলা হয়, ভাইয়া কিছু স্পেসিফাইড টার্ম ইংলিশে বললে ভালো হতো। আচ্ছা, ভালো কথা মনে করছো। যেমন এই যে আর্কিগোনিয়াম, এটা ইংলিশ টার্ম। যে এই আর্কিগোনিয়াম যেটা, এগুলো সব ইংলিশ টার্ম। এই যে সোরাস, স্ট্রোবিলাস, স্পোরঞ্জিয়া, এগুলো একটাও বাংলা টার্ম না, ঠিক আছে, এগুলো একটাও বাংলা টার্ম না, এগুলো হচ্ছে সব ইংরেজি টার্ম। পুং রেণুপত্র, এটা স্পোরোফিল বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো যে আর্কিগোনিয়া, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর হচ্ছে যদি আমরা পুরুষ জননাঙ্গ বলি, সেটা হচ্ছে অ্যান্থোরেডিয়াম, পুরুষ জননাঙ্গ। তো এখান থেকে হচ্ছে শুক্রাণু তৈরি হলো, এখান থেকে ডিম্বাণু তৈরি হলো। শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি? জাইগোট। জাইগোট থেকে কি? বীজ। বীজ থেকে নতুন গাছের জন্ম। এতটুকুই, কিন্তু পরীক্ষায় নিচের কিচ্ছু আসবে না, পরীক্ষায় আসবে এতটুকু আর হচ্ছে এতটুকু। ওকে, আশা করি ক্লিয়ার। আরো কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? পিনিউলটা কি? এটা ছবিটা তো আমার এখানে নাই, ছবিটা থাকলে তোমাদেরকে দেখাইতে পারতাম, কারণ এগুলো আসলে একাডেমিকে হচ্ছে লাগে না, অ্যাডমিশনে লাগে না, এই কারণ হচ্ছে আমি এখানে রাখি নাই। এই যে বইয়ের দেখো, বইয়ের এখানে এই যে একটা ছবি আছে, এই যে স্ত্রীর রেণুপত্রের এখানে দেখো একটা গঠন আছে কাটার মতো, স্ত্রীর রেণুপত্রের এখানে যে গঠনটা আছে কাটার মতো, এটাকে বলা হয় পিনিউল, বুঝতে পারছো? এটাকে বলা হয় পিনিউল। এগুলো অ্যাডমিশনে লাগে না, এই কারণে হচ্ছে আমি রাখিনি। ওকে, নোট কোথায় পোস্ট করবা? বায়োলজি কিলার্স গ্রুপে পোস্ট করবা। ওকে, এবার বলো সবাই ক্লিয়ার কিনা? এরপরেও কারো কোনো সন্দেহ? কারো কোনো সন্দেহ আছে? বলো, কারো কোনো সন্দেহ আছে কিনা বলো। ওকে, কারো কোনো সন্দেহ আছে কিনা বলে ফেলো। ক্লিয়ার? ওকে, এবার আসো, এরপরে হচ্ছে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী, ঠিক আছে। আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে
তথ্যাবলী। অর্থনৈতিক গুরুত্ব কোনটার কাজ কি, তুমি যদি মনে করো একবার পরে মনে থাকবে না, ডাবল পড়তে হবে, মনে থাকবে। আবৃতবীজী মানে কি বলতো, অ্যাঞ্জিওস্পার্ম। আবৃতবীজী উদ্ভিদ মানে কি বলতো, অ্যাঞ্জিওস্পার্ম। তো দেখো একজন সায়েন্টিস্ট ছিল ডক্টর আর্থার ক্রনকুইস্ট। ডক্টর আর্থার হচ্ছে ক্রনকুইস্ট। উনি এই অ্যাঞ্জিওস্পার্মটাকে স্পার্মটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ডাইকটিলিডনিস আর একটা হচ্ছে মনোকটিলিডনিস। ডাই মানে কত, দ্বিবীজপত্রী, আর মনোকটিলিডনিস মানে কি বলতো, একবীজপত্রী। তো এই যে অ্যাঞ্জিওস্পার্মটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডাইকটিলিডনিস আর একটা হচ্ছে মনোকটিলিডনিস। মানে এই ডাইকটিলিডনিস হচ্ছে তোমার 315টা গোত্র জেনাস, ঠিক আছে, আর মনোকটিলিডনিস হচ্ছে 65টা গোত্র বা হচ্ছে জেনাস। তার মানে অ্যাঞ্জিওস্পার্মের টোটাল গোত্র কয়টা, 380টা। টোটাল গোত্র কয়টা বলো তো, 380টা গোত্র, সরি জেনাস না, গোত্র, গণ না, এটা হচ্ছে ফ্যামিলি বলতে পারো। এবার দেখো 315 আর হচ্ছে 65, তার মানে কত বলো তো, 380। এই 380টার ভিতরে জেনাস আছে 12,500, ঠিক আছে, জেনাস আছে কত বলো তো, 12,500 জেনাস আছে। আর স্পেসিস আছে 2,87,000, 2,87,000 হচ্ছে স্পেসিস আছে। তাহলে তোমাকে পরীক্ষায় যদি দেয় আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত, না নোটটা আজকেই পোস্ট করবা, আজকের ক্লাসের নোট আজকেই পোস্ট করবা। স্পেসিসটা হচ্ছে 2,87,000, ঠিক আছে। ওকে, এটা গেল। এটা বলছে হচ্ছে ক্রনকুইস্ট। কি বলছে, যে অ্যাঞ্জিওস্পার্মের হচ্ছে গোত্র বা ফ্যামিলি আছে কয়টা, 380টা, তাই না। এখান থেকে হচ্ছে দ্বিবীজপত্রী হচ্ছে বা ডাইকটিলিডনিস কত, 315, আর মনোকটিলিডনিস হচ্ছে কত বলতো, 65 বা একবীজপত্রী। তো এই যে 380টা যে গোত্র আছে, এর মধ্যে জেনাস হচ্ছে 12,500 আর স্পেসিস হচ্ছে 2,87,000। স্পেসিস কত, 2,87,000। ওকে, এবার আসো, না সিক্রেট গ্রুপে না, বায়োলজি ক্লাসের যে ওপেন গ্রুপটা আছে এই ওপেন গ্রুপে সাবমিট করবা। ওকে, এবার আসো যে আবৃতবীজী উদ্ভিদের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, এইগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। আবৃতবীজী, বোরিং লাগতেছে, বোরিং লাগতেছে ক্লাস, যে বুঝতেছো না, বোরিং লাগতেছে এমন কিছু, কারো কি বোরিং লাগতেছে ক্লাস? আচ্ছা, এবার আসো যে হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করি। বাংলাদেশে 4,000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়। বাংলাদেশে কত হাজার প্রজাতি, 4,000 প্রজাতি। বাংলাদেশে 4,000 প্রজাতি পাওয়া যায়। বরাবরের মতোই এরা স্পোরোফাইট বা হচ্ছে টুয়েন, স্পোরোফাইট বা হচ্ছে টুয়েন, বুঝতে পারছো, স্পোরোফাইট বা হচ্ছে কি বলতো, টুয়েন। আর এদের হচ্ছে তোমার গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো থাকবে, অপোজিট আর কি, এগুলো থাকবে। ডাবল ফার্টিলাইজেশন থাকবে। তারপর হচ্ছে মানে নগ্নবীজী উদ্ভিদের উল্টা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন থাকবে, দিনিষেক ঘটবে, জাইলেম টিস্যুতে ফ্লোয়েম, সঙ্গী কোষ, এগুলো সব থাকবে। আমরা দেখবো এখানে একটা পার্থক্য আছে, সেখানে আমরা যাওয়ার আগে কিছু বেসিক জিনিস পড়ে যায়। সেটা হচ্ছে দেখো 4,000 প্রজাতি, তারপরে কি টুয়েন। তারপরে দেখো যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির আবৃতবীজী উদ্ভিদ, খেয়াল করো কি বলছি, যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্পিয়া, ঠিক আছে, উলফিয়া হচ্ছে মাইক্রোস্কোপিয়া, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ, ঠিক আছে। এটা পৃথিবীর ক্ষুদ্রতম। আর যদি বলা হয় বাংলাদেশের ক্ষুদ্রতম, তাহলে হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম হচ্ছে এরহিজা, ঠিক আছে, এরহিজা, উলফিয়া এরহিজা। মনে থাকবে যে পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ এটা 0.1 মিলিমিটার, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার বাংলাদেশের হচ্ছে উলফিয়া এরিজা। এর খাঁটি বাংলা হচ্ছে ভাইয়া এক্সামে কোথা থেকে কত দূর পর্যন্ত, শুরু থেকে যে পর্যন্ত পড়াবো এই পর্যন্ত এক্সাম। তো দেখো এর খাঁটি বাংলা হচ্ছে খুদিপানা। তোমরা পুকুরে অনেক খুদিপানা দেখো না, এই খুদিপানাটাই হচ্ছে উলফিয়া আরিজা। ওকে, এবার আসো যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে সরিয়া ফ্যাগুটিয়েনা, সরিয়া ফ্যাগুটিয়েনা। এটা হচ্ছে তোমার হচ্ছে 100 মিটার
বা হচ্ছে তোমার 331 ফুট। তাহলে এখন বলো তো যে আবৃতবীজী এবং নগ্নবীজী, আবৃতবীজী এবং নগ্নবীজী এই দুইটার মধ্যে কম্পারেটিভলি সবচেয়ে লম্বাকে, আবৃতবীজী এবং নগ্নবীজী এই দুইটার মধ্যে কম্পারেটিভলি সবচেয়ে লম্বাকে, মানে ওভারঅল উঁচু কে বেশি, ওভারঅল উঁচু কে বেশি, ওভারঅল কে। আর ক্লাস শেষ হওয়ার পর অ্যাটলিস্ট 12 ঘন্টা সময় দিতে হবে নোট টোট সবকিছু ওয়েবসাইটে যাইতে, ঠিক আছে? 12 ঘন্টা সময় দিতে হবে, কারণ তোমাদের তো নতুন বছর, নতুন বছরের নোট নতুন করে রেডি হবে, তারপরে যাবে। ওকে, বাংলাদেশে 4000 প্রজাতি লিখছে না? আমি তো বইতে 4000 প্রজাতিই পাইছি। হ্যাঁ, বলতো যে ওভারঅল, ওভারঅল কে উঁচু কে হচ্ছে নিচু। বাংলাদেশে কত প্রজাতির? বাংলাদেশে কই, বাংলাদেশে তো 4000 প্রজাতি হওয়ার কথা। ওকে, হ্যাঁ, উলফিয়া মাইক্রোস্কোপিয়া না আবৃতবীজী? হ্যাঁ, এটা তো আবৃতবীজীর মধ্যেই লিখছি। উলফিয়া মাইক্রোস্কোপিয়া নিয়ে কি হয়েছে? 4K, হ্যাঁ এটা 4K হবে, ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে সরিয়া ফ্যাগুটিয়েনা এটা হচ্ছে কি সবচেয়ে বড় আবৃতবীজী, আর নগ্নবীজীর মধ্যে হচ্ছে কি বলতো সেকুয়াস হচ্ছে সাম্পারভিরেন্স, তার মানে ওভারঅল সবচেয়ে উঁচু কে নগ্নবীজী, কারণ ওইটা 116 মিটার, প্রায় 116 মিটার। ওকে, তাহলে দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবচেয়ে ছোট নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে তোমার জামিয়া পিগমায়া, সবচেয়ে ছোট। সবচেয়ে বড় হচ্ছে সেকুয়াস সাম্পারভিরেন্স, এটা নগ্নবীজী। আবৃতবীজীর মধ্যে সবচেয়ে ছোট উলফিয়া মাইক্রোস্কোপিয়া, আর সবচেয়ে বড় সরিয়া ফ্যাগুটিয়েনা, ঠিক আছে। আর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ উলফিয়া মাইক্রোস্কোপিয়া, আর বাংলাদেশের ক্ষুদ্র হচ্ছে উলফিয়া অ্যারহিজা, উলফিয়া অ্যারহিজা। নিউ এডিশনের বইয়ে 5K লিখছে। আচ্ছা, আমার কাছে বইটা আছে, দাঁড়াও আমি দেখতেছি। আমার কাছেও নতুন এডিশনের বই, কিন্তু আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ কোথায় লিখছে 5K? আমি তো 5K কোথাও পাচ্ছি না নতুন এডিশনের বইতে। ও আচ্ছা, এম সালার খানের মতানুযায়ী আবৃতবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা 5000টি। এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা অফ বাংলাদেশ অনুযায়ী 3611টি। এরপর বেশ কিছু নতুন প্রজাতি এই সেই আবিষ্কার হয়েছে। তার মানে বইতে দুইটা প্রজাতি লিখছে। হ্যাঁ, দুইটা প্রজাতি লিখছে, একটা হচ্ছে 5000 আর একবার লিখছে হচ্ছে 3611টি। তো এটা এতটা ইম্পর্টেন্ট জিনিস না পরীক্ষায় আসার মতো, এই কারণে হচ্ছে হ্যাঁ বইতে দুইটা আছে 5K আর হচ্ছে 3000 কত 600 বা 3.6K আছে, বুঝতে পারছো? তো যেহেতু বইতে আছে 5K, অপশনে যদি দুটোই থাকে তাহলে 5K অ্যান্সার করবা, কারণ সালার খানেরটা বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এটা যারা বোঝো নাই, এটার পরের স্লাইড আছে, পরের স্লাইডে গেলে হচ্ছে আবার বুঝতে পারবা। ওকে ওকে, এটা পরের স্লাইডে গেলে আবার বুঝতে পারবা। এটা আমরা দেখতেছি যে এখানে দেওয়া আছে, এখানে আমি আবার, আচ্ছা এটা এখান থেকেই ক্লিয়ার করে যাই। তোমাকে যদি জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা, অ্যান্সার হচ্ছে সেকুয়া সাম্পারভিরেন্স। এটা নগ্নবীজী আবৃতবীজী দুটা মিলেই সেকুয়া সাম্পারভিরেন্স। পৃথিবীর সবচেয়ে উঁচু নগ্নবীজী কোনটা, সেকুয়া সাম্পারভিরেন্স। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নগ্নবীজী কোনটা, জামিয়া পিগমায়া। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ কোনটা, উলফিয়া মাইক্রোস্কোপিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আবৃতবীজী উদ্ভিদ কোনটা, সরিয়া ফ্যাগুটিয়েনা। বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদকে উলফিয়া অ্যারিজা, উলফিয়া অ্যারিজা। ওকে, তাহলে দেখো এটা গেল। এবার আসো পার্থক্যটা, নগ্নবীজী আর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য। এই যে এই পার্থক্যটা পড়লেই আবৃতবীজীর বৈশিষ্ট্য চলে আসবে। গর্ভাশয়, গর্ভদণ্ড নেই, গর্ভাশয় গর্ভদণ্ড আছে, ফল হয় না, আর কি গুনিয়াম, দ্বিনিষেক, জাইলেম, ঠিক আছে। এই যে কয়টা মার্ক করে দিছি, এই কয়টা খুব ভালো করে পড়তে হবে। গর্ভাশয় গর্ভদণ্ড নেই, ওখানে আছে, যেহেতু গর্ভাশয় না নাই দ্যাটস ওয়াই ফল হয় না। গর্ভাশয় আছে, ফল হয়। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায়, বীজ ফলের ভেতর লুকায়িত। আর কি গুনিয়াম বা স্ত্রী জননাঙ্গ, এটা উপস্থিত সেটা অনুপস্থিত। দ্বিনিষেক হয় না,
দ্বিনিষেক হয়। অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, অ্যান্ডোস্পার্ম কি ট্রিপ্লয়েড, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্বিনিষেক আর অ্যান্ডোস্পার্ম। জাইলেমে সুগঠিত ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ আছে। ওকে, এই যে দেখো, আয়ের তোমরা বেশি প্যাচ লাগাও, এখানে একটা কনকুলেশন টানছে লাস্ট লাইনে, যে প্যারাটা এরকম যে সালার খানের মতে 5000টি, তারপর হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা অনুযায়ী 3611টি, এই নানান কথাবার্তা লিখে লাস্টে একটা কনকুলেশন টানছে। তাই বলা যায় বাংলাদেশ থেকে নথিভুক্ত প্রজাতির সংখ্যা হবে প্রায় 4000 বা আরো কিছু বেশি। তো এই কারণে আনসার করবা কত? 4000। ঠিক আছে, অ্যান্সার করবা কত বলো তো? 4000ই হচ্ছে এটা অ্যান্সার করবে। এত বেশি তোরা পণ্ডিতি পাকালে এরকমই হবে। ঠিক আছে, আমি তো এটা জেনেই লিখছি, কিন্তু ওটি খুঁজে পাচ্ছিলাম না বইয়ের ভিতরে, এই কারণে বলতে পারছিলাম না যে 4000 মানে সবকিছুর কনক্লুশন টানছে। সালার খানের মতো হচ্ছে 5000, তারপরে এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা এশিয়াটিক সোসাইটি থেকে যেটা বের হয় তাদের অনুযায়ী হচ্ছে 3611টি, আর হচ্ছে ওভারঅল সব মিলিয়ে লিখছে, যে হাসান স্যার লিখে দিছে আর কি, যে সব মিলিয়ে বলা যায় 4000 বা তার চেয়ে কিছু বেশি। ওকে, এটা নিয়ে পেঁচানোর কিছু নাই। ওকে, এখানে একটা কনক্লুশন টানা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি। দেখো, বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি, সেকুয়া সাম্পারভিরেন্স এটা হচ্ছে সবচেয়ে উঁচু, সরিয়া ফ্যাগুটেনা এটা দ্বিতীয়, আর ইউক্লেপ্টাস রেগানান্স এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, তো মনে রাখবা এইটার দৈর্ঘ্যটা, উচ্চতাটা মনে রাখবা, এইটার উচ্চতাটা মনে রাখবা। ঠিক আছে, মিটারটা মনে রাখো, আর মিটারকে যদি হচ্ছে 3.5 দিয়ে গুণ দাও তাহলে ফিটে চলে আসবে। ঠিক আছে, মিটারকে 3.5 দিয়ে হচ্ছে গুণ দিলেই হচ্ছে ফুটে চলে আসবে। ওকে ওকে, এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আমরা এই পর্যন্তই পড়বো, নগ্নবীজি থেকে আবৃতবীজি পর্যন্ত। এরপরে যে টপিকসটা আছে উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী এবং হচ্ছে গোত্র পরিচিতি, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে থাকবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে থাকবে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে হচ্ছে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে তোমরা হচ্ছে ক্লিয়ার, বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার। আর হচ্ছে আমি ছোট্ট একটা জিনিস পড়ায় নেই, সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব আবৃতবীজি উদ্ভিদের। নগ্নবীজির তো অর্থনৈতিক গুরুত্ব জানলাম, আবৃতবীজি উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে জানার চেষ্টা করি। ঠিক আছে, তোমার টোটাল আবৃতবীজি উদ্ভিদ আছে 2,87,000, এর মধ্যে 1000টি হচ্ছে প্রজাতি, 1000টি প্রজাতি আছে যাদের অর্থনীতিতে হচ্ছে ভূমিকা আছে। এর মধ্যে 100 প্রজাতি আছে যারা আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে 100 প্রজাতি দ্বারা। তাহলে দেখো 2,87,000-এর মধ্যে 1000 হচ্ছে অর্থনীতিতে ভূমিকা, অর্থনৈতিক ভূমিকা। ঠিক আছে, তারপরে হচ্ছে 100টি আছে, 100টি হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল বিজনেস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিজনেস। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে 15টি প্রজাতি আছে যাদের থেকে হচ্ছে আমরা খাদ্য পাই, 15টি প্রজাতি আছে যারা হচ্ছে খাদ্যের যোগান দেয়। ঠিক আছে, খাদ্যের যোগান দেয়, ধান, গম, ভুট্টা, জোয়ার, তারপরে মিষ্টি আলু, কসাভা, এগুলো হচ্ছে 15টি। আর 120টা আছে যাদের থেকে হচ্ছে আমরা ঔষধ প্রস্তুত করি। 120টা প্রজাতি আছে যাদের থেকে হচ্ছে আমরা কি প্রস্তুত করি? ঔষধ প্রস্তুত করি। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাইলাম? 2,87,000 প্রজাতি আছে, সেই 2,87,000 প্রজাতি থেকে হচ্ছে 1000টা অর্থনীতিকে ভূমিকা পালন করে, আর হচ্ছে 100টা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, আন্তর্জাতিক বাণিজ্য এই উদ্ভিদগুলো নিয়ে। ঠিক আছে, আর 15টা হচ্ছে খাদ্য। খাদ্যগুলো কি কি? ধান, গম, আলু, ভুট্টা, তাই না? এই যে মেইন খাদ্য যেগুলো, ধান, গম, আলু, ভুট্টা, কসাভা, এগুলো আর কি। আর 120টা হচ্ছে ঔষধ তৈরিতে ভূমিকা পালন করে, তারপরে জোয়ার, বার্লি, এই 15টা হচ্ছে দেখবা তোমাদের নোটে লেখা আছে, এই 15টা দেখে নিবা। ওকে, তাহলে সবাই নোটটা বায়োলজি ক্লাস গ্রুপে পোস্ট দিবা, উপরে ক্যাপশন দিবা যে হচ্ছে তোমার নগ্নবীজি আবৃতবীজি বেসিক টু অ্যাডমিশন ক্লাস, নিচে লিখবা সেকেন্ড টাইম হচ্ছে ভর্তি প্রস্তুতি, সেকেন্ড টাইম ভার্সিটি ও মেডি ভর্তি প্রস্তুতি, এটা লিখে তোমার নাম, কলেজের নাম লিখে সাবমিট করে দেবা। যারটা সবচেয়ে বেশি গোছানো হবে সে পাবে 500 টাকা হচ্ছে অফার। ওকে,
ওকে, তাহলে সবাই তো ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলে ফেলো, বলে ফেলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কসাভা হচ্ছে একটা খাবারের নাম, খাবার বলতে একটা উদ্ভিদের নাম, ঠিক আছে, আলু জাতীয় উদ্ভিদ আর কি, কসাভা। ওকে, কাসাভা, এটাতে হাইড্রোজেন সায়ানাইটও পাওয়া যায়। দাঁড়াও তোমাদেরকে আমি, এটা চেনো, আমরাও ছোটবেলায় খাইতাম, হচ্ছে এই যে মাটির নিচে হয়, এই যে এই আলুটাকে বলা হয় কাসাভা, ঠিক আছে, এই যে এইটা লিখে সার্চ দাও চলে আসবে। আমাদের এলাকায় খাইতাম আমরা ছোটবেলায়, মাটির নিচে হয় আর কি, লম্বা লম্বা গাছ হয়, গাছের নিচে হচ্ছে আলু আলু ধরে আর কি। ওকে, তো যারা ভর্তি হও নাই তারা একটা এরকম একটা গোছানো সার্ভিসের জন্য ইনশাল্লাহ হচ্ছে ভর্তি হয়ে যাও। জিএসটিতে মার্ক কাটে না, জিএসটিতে মার্ক কাটে না ভাইয়া। আমাদের 24-25 স্টেশন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাচ লঞ্চ করবেন কবে? বহুত দেরি, বহুত দেরি, ঠিক আছে। ওকে, আচ্ছা, না আচ্ছা, দিক নির্দেশনা দিই যে এগুলো কোথা কোথা থেকে দেখবা, আমি হচ্ছে বলে দেই। যারা পেইড ব্যাচের আসো তারা ধৈর্য ধরো, আমি সব হচ্ছে গুছায় দিচ্ছি, গুছায় দিচ্ছি। এই যে ওয়েবসাইটের 3 ডট মেনু থেকে তোমার মাই কোর্সে যাবা, মাই কোর্স যাওয়ার পর এগুলো কি বায়োলজি কার্যক্রম না, এই বায়োলজিতে যাবা। বায়োলজিতে যাওয়ার পর দেখবা এখানে আন্ডারলাইন বুক, ঠিক আছে, এই আন্ডারলাইন বুকের ভিতরে গেলে দাগানো বইয়ের পিডিএফ পাবা, 12 ঘন্টার মধ্যে পেয়ে যাবা সব, ঠিক আছে। এরপরের ক্লাস থেকে ক্লাসের আগেই পিডিএফ দিয়ে রাখা হবে, এবং আমরা হচ্ছে এই মাসের মধ্যে সকল পিডিএফ দিয়ে দেওয়া হবে, দাগিয়ে একদম সব পিডিএফ একবারে দিয়ে দিব, বাট প্রথম 2টা ক্লাস একটু লেট হবে আর কি। তো হচ্ছে এখানে 12 ঘন্টা পরে চেক করবা, এর আগেই চেক করবা, আমরা নোটিশ দিয়ে জানায় দিব। সো হচ্ছে এখানে দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবা, আপডেট দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবা। এই আন্ডারলাইন বুক তোমার কোর্সের ভিতর থেকে কিন্তু আন্ডারলাইন বুকে যাবা। ওয়েবসাইটে একটা আন্ডারলাইন বুক আছে, ওইটা পড়ার দরকার নাই, ওইটা একটু পুরাতন এডিশন, ওইটা তোমাদের জন্য না, তোমাদের কোর্সের ভিতর থেকে দাগানো বইয়ের পিডিএফ দেখবা, ঠিক আছে। তারপরে যে অল ক্লাস নোট, এইটার ভিতরে ক্লাস নোটও দিয়ে দেওয়া হবে 12 ঘন্টা পরে। ওকে, কারো কোনো জিজ্ঞাসা আছে? আর কারো কোনো জিজ্ঞাসা? ভাইয়া মেডিকেল এক্সামের আগে কি ফুল সিলেবাস কি কমপ্লিট হবে? 100% শেষ করবো, এটা নিয়ে তোমার প্যারা নেওয়ার দরকার না, এটা নিয়ে আমরা প্যারা নিব, ঠিক আছে, এটা নিয়ে তোমার প্যারা নিতে হবে না। উদ্ভিদ শারীরতত্ত্বের চ্যাপ্টার কি লাইভ ক্লাস হবে নতুন? এগুলো নিয়ে কথা বলবো না, স্লাইড দেওয়া হবে না, নোট পাবা, স্লাইড দেওয়া হবে না, নোট পাবা। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া 500 টাকা কি প্রতি ক্লাস নোটে দেওয়া হবে? না 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 না, আজকের ক্লাসের জন্য, ঠিক আছে, আজকের ক্লাসের জন্য নোট সুন্দর করে সাবমিট করা, যারটা সুন্দর হবে 500 টাকা, 500 টাকা পাবো, 500 টাকা পাবো। কালকে কয়টা এক্সাম শুরু? বায়োলজি এক্সাম মেবি কালকে না, রুটিন দেখো, এই যে এখানে রুটিন দেওয়া আছে, তো এই যে রুটিন, এখানে ক্লিক করো, এই যে রুটিন, এই যে রুটিন, ভিউ পিডিএফ, এই যে রুটিন, রুটিনে কি কালকে এক্সাম দেওয়া? রুটিনে নগ্নবীজি আবৃত্তিবীজি 10 তারিখে এক্সাম, কালকে এক্সাম নাই, 10 তারিখে এক্সাম, এই যে 10 তারিখে এক্সাম, নগ্নবীজি আবৃত্তিবীজি 10 তারিখে এক্সাম, কালকে এক্সাম নাই। রুটিন ডাউনলোড করে নিও তোমরা, এখানে সব দেওয়া আছে। এই যে যারা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখো নাই, যারা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখো নাই তারা এখানে ক্লিক করে ওরিয়েন্টেশন ক্লাস দেখে নিবা, কোর্স আউটলাইন এখানে দেওয়া আছে, রুটিন এখানে দেওয়া আছে, সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, ডি ইউনিট কবে দিবেন? দেরি আছে, মেডিকেলের আগে আসবে। ভাইয়া যারা ডোপামিন আর ফুলারিনে একসাথে ভর্তি তারাও কি? হ্যাঁ, বায়োলজির কন্টেন্ট সব ডোপামিনে। তুমি ওরিয়েন্টেশন ক্লাসটা করছিলা? ওরিয়েন্টেশন ক্লাসে আমি সব বলে দিছি, বায়োলজির কন্টেন্ট সব ডোপামিনে পাবা, কেমিস্ট্রির কন্টেন্ট সব হচ্ছে হচ্ছে ফুলারিনে পাবা, আর যেগুলো কম্বাইন্ড কন্টেন্ট সেগুলো হচ্ছে ওই কম্বাইন্ড যে ব্যাচটা আছে ওখানে পাবা। ওকে, আর কারো কোনো প্রশ্ন? বলে ফেলো, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। ওকে, সব সব জিজ্ঞাসা আজকে শেষ করে নাও, যাতে আর বোঝার কোনো কিছু বাকি না থাকে, ওয়েবসাইট নিয়ে বা আদার্স কোনো জিনিস নিয়ে কারো কোনো প্রশ্ন? বলে ফেলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো, বলে ফেলো। ডিসেম্বরেই কি সব ক্লাস শেষ হবে? আরে ভাই, একটা কথা কতবার বলতে, আমরা তো বললাম যে মেডিকেল পরীক্ষার আগে সিলেবাস শেষ করবো আমরা,
একটা প্রশ্ন বারবার হচ্ছে জিজ্ঞেস করার তো দরকার নাই। রেকর্ড ক্লাস কোথা থেকে দেখবা? এই যে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই যে ক্লাস শেষে এই যে বোটানি ক্লাস অ্যান্ড এক্সাম, এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখান থেকে দেখে নিবা, এখান থেকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এখান থেকে দেখে নিবা। ওকে, আচ্ছা, প্র্যাকটিস বুক কবে দিবেন? প্র্যাকটিস বুক লেট হবে, আমরা জানাবো। প্র্যাকটিস বুকের ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি, আমরা ভর্তি কমপ্লিট করি তারপর। প্র্যাকটিস বুকের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভর্তি কমপ্লিট করি তারপর। ভাইয়া আজকের নোট কয়টার মধ্যে জমা দেওয়া লাগবে? কালকের মধ্যে পোস্ট করে ফেলবা, ঠিক আছে? কালকের মধ্যে সবাই পোস্ট করে ফেলবা। কালকে হচ্ছে দুপুর 12টার মধ্যে সবাই পোস্ট করে ফেলবা। নোট পোস্ট করার শেষ সময় কালকে দুপুর 12টা, ঠিক আছে? নেগেটিভ মার্ক আছে সেকেন্ড টাইমারদের, নেগেটিভ মার্ক তো সব জায়গাতেই আছে। আর ইউ এর আগে কি জে ইউ হতে পারে? আর ইউ এর আগে জে ইউ চান্স আছে, দেখা যাক। বা জাবিডি কোর্স কবে আসতে পারে? মেডিকেলের আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, এখন আর আসবে না। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন বলে ফেলো। কারেন্ট চলে গেছিল, কতটা পড়াইছেন? ক্লাস রেকর্ড আছে, দেখে নিও। আবৃতবীজ উদ্ভিদের পরিচিতি পর্যন্ত পড়ানো হয়েছে। ওকে, আর কোনো প্রশ্ন? তোমরা বলো, যত জিজ্ঞাসা আছে সব শেষ করে নাও, ঠিক আছে? যাতে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। আর এই যে আমি ক্লাসে যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো আবার ইনবক্সে আমাকে জিজ্ঞেস করে নাও, তাহলে ঝাড়ি খাবা, ঠিক আছে? যে আর ডাউট সলভিংটা, এই যে দেখো তোমাদের এখানে ডাউট সলভিং গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক আছে, যে ডাউট সলভিং গ্রুপ, এখানে ক্লিক করে লিঙ্কে জয়েন হয়ে ওই গ্রুপে পোস্ট দিবা। আর আমরা আশা করি 10-15 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটেই ডাউট সলভটা চলে আসবে। ওয়েবসাইটে ক্লাস, ডাউট সলভ সব চলে আসবে। তোমাদেরকে আমি ওই দিন বলছি যে আমাকে আর 10-15টা দিন সময় দিতে, তখন আর ডাউট সলভের জন্য গ্রুপে পোস্ট দেওয়া লাগবে না, ওয়েবসাইটেই দিতে পারবা ডাউট সলভ। ক্লাসও ওয়েবসাইট থেকেই দেখতে পারবা, ফেসবুক না হলেও চলবে তখন। ওকে, অফার কতদিন আছে ভর্তির? অফার আরো 200 জন পাবে। ডেইলি এক্সাম কত মার্কের হবে? ওরিয়েন্টেশন ক্লাস করো নাই বেবি? ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বলেছি টপিক্স এর উপর ডিপেন্ড করে ডেইলি মার্কস হচ্ছে ভেরি করবে। টপিক্স ছোট হলে নাম্বার বেশি থাকবে, টপিক্স বড় হলে, টপিক্স ছোট হলে নাম্বার কম, টপিক্স বড় হলে নাম্বার বেশি। যে ইউনিট নাম্বার কাটে না, কাটে না। ভাইয়া এখন পরে কি বায়োলজি শেষ করা সম্ভব? অবশ্যই, তুমি আমাদের সাথে শুরু করো, কেন শেষ হবে না? শুরুই করো না, দেখো শেষ করে ফেলবো। আচ্ছা, যতটুকু পড়াইছি তাহলে কি পড়বা? ক্লাস দেখবা, ক্লাস নোট দেখবা, আর হচ্ছে আসপেক্ট বায়োলজিটা নিয়ে নিতে বলছিলাম তোমাদেরকে। আসপেক্ট বায়োলজিটা পড়বা সুন্দর করে, ওখানে বিগত সালের প্রশ্ন, এই যে আমি যে কনসেপ্ট ওয়াইজ পড়াই দিছি, এই কনসেপ্ট ওয়াইজই প্রশ্ন পাবা। এই কনসেপ্ট ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে নিবা, ঠিক আছে? সলভ করে তারপর হচ্ছে বাকিটা কমপ্লিট করবা। নেক্সট দিন থেকে তোমাদের সাথে মেইন, কারণ আজকে তো ওপেনলি ক্লাস নিচ্ছে, অনেক কিছু বলতে পারতেছি না। যেদিন সিক্রেট গ্রুপে ঢুকাবো ওই দিন ইচ্ছা মতো ঝাড়াঝাড়ি শুরু করবো, দেখি তারপরে ক্লাস থেকে কে পালায়। আচ্ছা, যতটুকু পড়ালাম এতটুকুও পড়তে পারো, তুমি চাইলে পড়া আগেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে পড়া আগেও রাখতে পারো, বাট যতটুকু পড়াইছি এতটুকু যাতে 100 আউট অফ 100 আসে, এতটুকু যাতে 100 আউট অফ 100 আসে। ভাইয়া পরে যত কোর্স আসবে ওগুলোতে কি আবার আলাদা করে ভর্তি হতে হবে? না, আমাদের বায়োলজি কিলার্সের একক কোর্স যেগুলো, ওগুলোতে আলাদা করে ভর্তি হওয়া লাগবে না। যেমন এরপরে জাবিডি প্লাস হচ্ছে গুচ্ছের জন্য বা যে কোর্স আসবে আর কি, এরপরে একক কোর্স যেগুলো, এগুলো ভর্তি হবে না। কিন্তু আমরা যদি কোলাবোরেশনে 2-4-5টা প্ল্যাটফর্ম মিলে যদি কোনো কোর্স আনি, সেখানে হয়তো তোমাদেরকে ডিসকাউন্টের সুযোগ দেওয়া হবে, বাট সেখানে তো এককভাবে যাওয়ার মানে সেটা তো আর আমাদের একক কোর্স না। কিন্তু বায়োলজি ক্লাসের একক কোর্স, এক্সাম ব্যাচ আছে, তারপরে হচ্ছে এই যে জাবিডি কোর্স আছে, তারপরে যে কোর্সগুলো আছে একক কোর্স সব ফ্রি পাবা। ভাইয়া জাস্ট যে ডি ইউনিটের জন্য প্রিপারেশন, এই যে আমি যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত জাবিডি এর কোশ্চেনগুলো সলভ করে দেখো যে একটা কোশ্চেনের বাইরে আছে কিনা। এই যে যতটুকু পর্যন্ত পড়াইছি এইটুকু, এইটা তুমি হচ্ছে দেখো। শোনো, আমি যে পরিমাণ ইনফরমেশন দেই ক্লাসের মধ্যে, এত ইনফরমেশন কেউ তোমাকে দিবে না, একদম খুঁটিনাটি সহ আমি পড়ায় দিই। যে অনেকে মনে করে আরে এটা তো স্টুডেন্টরা পারবে,
কিন্তু আমি আসলে ওইটা মনে করি না। আমি মনে করি যে ওর বোঝা দরকার যে আমি যে ক্লাসটা করাচ্ছি এটাই ওর জন্য কম্প্যাক্ট প্যাকেজ, এর বাইরে আর তেমন কিছু নাই পড়ার। যে আমি যে ক্লাসটা পড়াচ্ছি এটাই কম্প্যাক্ট প্যাকেজ, এর বাইরে আর কিছু নাই। কিন্তু তোমরা অনেক জায়গায় পড়েছো, দেখবা খুঁটিনাটি ইনফরমেশনগুলো দিতে চায় না, তারা মনে করে এগুলো তো বইতে আছে, অমুক জায়গায় আছে, স্টুডেন্টরা দেখে নেবে। কিন্তু আমি এরকম না, আমি যেটা করি সব ইনফরমেশন দিয়ে দিই। ওকে, তারপর আর কার কি প্রশ্ন বলে ফেলো। ভাইয়া আমি এই লেসনটার আগে আপনার ক্লাসও করছিলাম, নোটও করছিলাম, সেটা সাবমিট করলে হবে না? ভাইয়া হবে না, কারণ আজকের ক্লাসে অনেক আপডেট তথ্য আসছে যেগুলো আগের ক্লাসে ছিল না। যেমন আমি জাস্ট একটু দেখাই যে আজকের ক্লাসে কি কি আপডেট তথ্য আসছে। তোমাদের কি মনে হয় না যে আপডেট তথ্য আসছে আজকের ক্লাসে? এই জিনিসটুকু আমি আগের কোনো ক্লাসে পড়াইনি। নগ্নবীজি উদ্ভিদের আগের কোনো ক্লাসে হচ্ছে আমি এই জিনিসটুকু পড়াইনি, এটা আপডেট তথ্য। তারপরে হচ্ছে তোমার এই যে নেটোফাইটা পূর্বপুরুষ নামে পরিচিত, এই তথ্যটুকু আমি আগের কোনো ক্লাসে পড়াইনি, ঠিক আছে, আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে। তারপরে এফেড্রা হচ্ছে জেরার্ডিয়ানা, এফেড্রা ইন্টারমিডিয়া, আগের কোনো ক্লাসে আমি পড়াইনি, আগের কোনো ক্লাসে আমি পড়াইনি, তার মানে আপডেট তথ্য এখানেও আসছে। তারপরে হচ্ছে তোমার এখানে খুব একটা আপডেট তথ্য আসে নাই, এখানেও আসে নাই, এখানে কিছু কিছু আপডেট তথ্য আসছে। তারপরে তারপরে এই তথ্যগুলো আপডেট আসছে, আগের কোনো ক্লাসে আমি পড়াইনি এই তথ্যগুলো, এই যে, তার মানে কি অনেক আপডেট তথ্য আসছে। সো আগে যদি ক্লাস করে থাকো সেটার সাথে এটার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে, কারণ প্রত্যেক বছরই তো কি আমরা আপডেট করি, ক্লাসগুলোকে আপডেট করি, বুঝতে পারছো? প্রত্যেক বছরই তো আমরা ক্লাসগুলোকে আপডেট করি, তাই না? প্রত্যেক বছরই তো হচ্ছে আপডেট করি। যেগুলো আপডেট দিছিলেন অ্যাড করে, যেগুলো আপডেট দিছেন অ্যাড করে দিছে। আচ্ছা পোস্ট করে দেখো, আমি দেখবো কেমন হয়েছে, পোস্ট করে দেখো তুমি। ক্লাস নোটের সাথে কি পড়তে হবে তোমাদের পড়ার জন্য? আমি কি বলছিলাম? গাইডলাইন ক্লাস করছিলাম, গাইডলাইন ক্লাস তো করতে হবে, গাইডলাইন ক্লাস তো করতে হবে, গাইডলাইন ক্লাস না করলে তো হবে না। এটা কি আমি ডিলেট মিলেট করে দিচ্ছি নাকি? দাঁড়াও, এখানে আছে, এই যে এই কিভাবে পড়বা দেখো লেখা আছে, কিভাবে পড়বা দেখো এখানে লেখা আছে। তাহলে প্রথমে ক্লাস, ক্লাস নোট, তারপরে মেইন বুক, দাগানো বইয়ের পিডিএফ যেটা সেটা, সহায়ক বুক, সহায়ক বুক হিসেবে অ্যাসপেক্ট বায়োলজি পড়বা, এক্সাম রিভিশন, এই প্রসেসে পড়বা। গাইডলাইন ক্লাস এই পেজে আছে, দেখো এই পেজে আছে গাইডলাইন ক্লাসটা, ওটা দেখে নিবা, ওখানে ইন ডিটেলস বলা আছে যে কি কিভাবে পড়বা, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের সকল প্রশ্ন শেষ হলে আমরা চলে যেতে পারি। তোমরা রুটিন দেখে রুটিন ফলো করো, ঠিক আছে, রুটিন দেখে রুটিন ফলো করো, সকল প্রশ্ন শেষ হলে চলে যেতে পারি। তুমি এগুলো আমি ক্লাসে যেগুলো পড়াইছি এগুলো পড়ার পর কোশ্চেন সলভ করো, দেখবে সব পানির মতো লাগতেছে। না, আর কোনো ফ্রি ক্লাস হবে না, বায়োলজি আর কোনো ফ্রি ক্লাস হবে না, বায়োলজি আর কোনো ফ্রি ক্লাস হবে না, বায়োলজি আর কোনো ফ্রি ক্লাস হবে না। নেক্সট ক্লাস থেকেই হচ্ছে সিক্রেট গ্রুপে হবে। যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যায়, ঠিক আছে। হাসান স্যারের বই ছাড়া আর অন্য কোনো বই পড়ার দরকার নাই, আমার ক্লাস করবা, পাশাপাশি অ্যাসপেক্ট বায়োলজি বইটা নিয়ে নিবা, তাহলেই হয়ে যাবে। এর বাইরে আর অন্য কোনো রাইটারের বই পড়ার দরকার নেই। কেমিস্ট্রি হবে না ফ্রি, কেমিস্ট্রি একটা ক্লাস ফ্রি হওয়ার কথা, 9 তারিখে সম্ভবত কেমিস্ট্রি ক্লাসটা। এক্সামের নোটিফিকেশন কি মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ, এক্সাম স্টার্ট হলে মেসেঞ্জার গ্রুপে বলে দেওয়া হবে, কিন্তু তুমি তোমার রুটিন অনুযায়ী ওয়েবসাইটে গেলে এক্সাম পেয়ে যাবা।
রুটিন অনুযায়ী ওয়েবসাইটে গেলে এক্সাম পেয়ে যাওয়া। ফার্মা নলেজ পড়লে কি জেইউডি ইউনিট কভার হবে? হ্যাঁ, কভার হবে। বেসিক ভালো রাখতে হবে। ফার্মা নলেজ তো কোশ্চেন ব্যাংক। ওই বই তো তোমাকে ওই বই পড়লে যে তুমি সব কমন পাবা ব্যাপারটা তো তা না, ওটা একটা কোশ্চেন ব্যাংক, তাই না? ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা ভর্তি হও নাই, আরো 200 জন অফারে ভর্তি হতে পারবা। সবাই ভর্তি হয়ে যায়, কিন্তু এই 200 জনের পরে একজনও যদি আইসা বলো যে ভাই আমি ভর্তি হয়েছি, আমার বইটা দেন, মাপ চাই, সম্ভব না। আমি বই ছাপাবো 500 উপরে যদি এক পিসও আমি বেশি ছাপাইতে যাই, তাহলে আমাকে 1000 বই ছাপাইতে হবে, যেটা সম্ভব না, যেটা সম্ভব নয়। বুঝতে পারছো? যেটা সম্ভব নয়। ওকে, আল্লাহ হাফেজ।